গতদিনে আমরা যেটা করছিলাম যে কিভাবে একটা ফেসবুক পেজ থেকে আমরা পেজ লাইক অথবা ফলোয়ারের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি সেটা দেখছি। আমরা কোনো টার্গেটেড লাইক ক্যাম্পেইন করি নাই, বাট আজকে আমরা একটা টার্গেটেড পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন রান করব, ঠিক আছে? এবং আরেকটা জিনিস যেটা বলছিলাম যে হ্যাঁ, যদি আপনি ইনস্টাগ্রামের জন্যও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াইতে চান, সেটাও করতে পারবেন। এটা কিভাবে করব এটা আমি আজকে দেখাবো। আপনারা প্রায় সময় এখন ইনস্টাগ্রামে গেলে দেখতে পারবেন অনেক পপুলার সেলিব্রিটি ওনারাও কিন্তু ইনস্টাগ্রামে আপনার এই ফলোয়ার বাড়ানোর এই ক্যাম্পেইনটা এখন বর্তমানে খুব চালাচ্ছে, কারণ এখন ইনস্টাগ্রামটা অনেক বেশি পপুলার হয়ে গেছে, যার কারণে সবাই ইনস্টাগ্রামে শিফট করতেছে। সো যত বেশি ফলোয়ার, যে বেশি গ্রাফ করতে পারতেছে, তার অটোমেটিক্যালি অন্যান্য দিক থেকে সুবিধা পাচ্ছে। তো যাই হোক, আমরা যে কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। সরি, যে কোনো একটা ক্যাম্পেইন না, আমরা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে ইনস্টাগ্রামের ফলোয়ারটা পরে করি, আগে ফেসবুক পেজের টার্গেটেড লাইক ক্যাম্পেইনটা করি, ঠিক আছে? তো নর্মালি আমি আমার অ্যাড ম্যানেজারে আসছি, এগুলো তো নতুনত্ব কিছু নেই। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন আপনারা কেউ পেমেন্ট মেথড, ঠিক আছে, এই ধরনের কাজগুলো করিয়েন না, এগুলো পরে হচ্ছে, আমাদের এত টাইম আছে, সমস্যা নেই। আর আপনাদেরকে আজকে ক্লাস শেষে কিছু সুখবর দিব, সেগুলো আমি পরে জানাচ্ছি আপনাদেরকে। তো যাই হোক, আমরা নর্মালি আমাদের যেটা মেন কাজ সেই কাজটাকে শুরু করি। সো আমরা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে জাস্ট কন্টিনিউ করব, ম্যানুয়াল ক্যাম্পেইন করব। গতদিন যেভাবে কাজ করছিলাম সবকিছু ওভাবেই হবে। জাস্ট আজকে আমি টার্গেটেড লাইক ক্যাম্পেইনটা কিভাবে করে সেভাবে আমি দেখাচ্ছি। ধরেন যে আমি আমার ক্যাম্পেইনের নাম দিলাম SRDMIT পেজ লাইক অর, যদি পেজে ফলো থাকে তাহলে ফলোয়ার অটোমেটিক চলে আসবে, যদি লাইক থাকে তাহলে লাইক চলে আসবে। তো এখানে যা মন চায় আপনি নাম দিতে পারেন, এটা কোনো বিষয় না। সো এটা আমাদের ক্যাম্পেইন, মানে ফার্স্ট স্টেপ। এরপরে আমরা কি করব, এখানে আমাদের কোনো কাজ নাই, আমরা আপাতত সেকেন্ড স্টেপে চলে আসব। সেকেন্ড স্টেপে অ্যাডসের নাম যা মন চায় আপনি দিতে পারেন, এটা পুরোটাই আপনার ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে? সো এরপরে এখানে আমি শুধু এটাকে অ্যাডসেট নামে রাখলাম বোঝার সুবিধার্থে। তারপরে এখানে দেখতে হবে যে কনভার্সন লোকেশনটা, আমার কাজ কি বলেন তো? আমার কাজ পেজের লাইক। সো আপনার এটা কিন্তু এরকম ভাবে আসতে পারে, অথবা এই এখানে ক্লিক করার পরে আমার যেমন এই অপশনগুলো আসলো, আপনার এগুলো নাও আসতে পারে, আপনার ডিরেক্টলি এরকম ভাবে অপশনগুলো আসতে পারে। তো আমরা এখন কি চাচ্ছি? ফেসবুক পেজে লাইক বা ফলোয়ার, তাহলে আমি এটাকে ক্লিক করব। এরপরে আমি নিচের দিকে চলে আসলাম, এটাতে আমি সাপোজ আমার যে কোনো একটা পেজ, যেই পেজের জন্য আমি কাজ করতে চাই সেই পেজটাকে আমি সিলেক্ট করব। যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন ক্লায়েন্টের পেজ সিলেক্ট করবেন অবশ্যই। যেই পেজের আপনি অ্যাডমিন, এডিটর, অ্যাডভার্টাইজার হয়ে থাকবেন সেই পেজটা আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে আমরা এখানে ডেইলি বাজেট এন্ড শিডিউল দেব। সো ডেইলি বাজেটটা আমরা কিভাবে ঠিক করতে পারি, এটা সাধারণত ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে যে আপনি এরকম বাজেট দেন। তবে আপনারা যদি বলেন যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা কিরকম বাজেট দিতে পারি, তো বাংলাদেশের ক্ষেত্রে ডেইলি বাজেট $5 থেকে $20 মোটামুটি ভালো একটা বাজেট। $5 থেকে $20 এর মাঝে আপনি যে কোনো একটা বাজেট দিতে পারেন। বাট $5 নিচে যদি দেন, মিনিমাম আপনি $1 দিতে পারেন, তবে $1 দিলে আপনি খুব একটা বেশি প্রফিট হয়তো বা পাবেন না। তো এই ক্ষেত্রে মিনিমাম $5 দেওয়াটা ভালো আর কি। আর যদি আপনি দেশের বাইরে, সাপোজ ইউএসএ বা ইউকে বা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে দেন, সেই ক্ষেত্রে বাজেট $20 বেশি দিলেই ভালো হয়, কারণ ওখানে অ্যাডভার্টাইজমেন্টের কস্টিংটাও বেশি। আর খুব বেশি বাজেট না দিলে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন, বাজেট আপনি যেই দেশেরই দেন না কেন, যেখানেরই থাকেন না কেন, আপনি এখানে দেখবেন যে আপনার ডেইলি এস্টিমেটেড রেজাল্টটা কিরকম আসে, রিচ কেমন আসতে পারে, লাইক বা ফলোয়ার কিরকম আসতে পারে, ঠিক আছে? এখানে দেখবেন, আইডিয়া দেখবেন। তো ধরেন যে আমি ডেইলি বাজেট দিলাম $15, তো $15 আমার এরকম রিচ হবে, এরকম লাইক আসতে পারে। এরপরে আমার এখানে স্টার্ট ডেট, মানে আমি কোন দিন কোন সময় ক্যাম্পেইনটা স্টার্ট করব, এগুলো কিন্তু অবশ্যই ক্লায়েন্টের সাথে আমাকে পরামর্শ করতে হবে। সেটা আপনি ক্লায়েন্টের সাথে মেসেজে কথা বলতে পারেন বা জুমে কথা বলতে পারেন, ঠিক আছে? যেভাবে আপনার মনে হয় সেভাবে বলতে পারেন। তো ধরে নেন যে ক্লায়েন্ট আপনাকে বললো $15 দেওয়ার জন্য। এরপরে আমার স্টার্ট ডেট, এন্ড ডেট, আমি কবে অ্যাড ক্যাম্পেইনটা শুরু করব, কবে শেষ করব। এখানে কিন্তু আপনি একদিনও এক্সট্রা নিজের মতো করে চালাতে পারবেন না, কারণ প্রত্যেকদিন কিন্তু টাকা কাটতেছে, সবকিছু কিন্তু টাকার বিষয় এখানে। সো আমরা স্টার্ট ডেট, এন্ড ডেট আপনার ক্লায়েন্ট যেটা বলবে আপনি সেভাবে বলে দিবেন। সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে
তুমি মে মাসের 20 তারিখ থেকে শুরু করো, আর শেষ করো হচ্ছে মে মাসের 30 তারিখে। তাহলে এরকম ভাবে চলবে। আর এখানে টাইম জোন যেটা আছে, এটা যখন যেই ক্লায়েন্টের হয়ে কাজ করবেন তার অ্যাড অ্যাকাউন্টে যদি কাজ করেন, টাইম জোনটা দেখবেন যে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো টাইম জোন নিয়ে এখানে মাথা ঘামানোর দরকার নেই। আমরা যেহেতু এখন বাংলাদেশে আছি এবং আমার অ্যাড অ্যাকাউন্টও বাংলাদেশ লোকেশন দেওয়া আছে, তো আমার এখানে এখন 3টা 9 বাজে, এখন 3টা 11 বাজে। তো এখানে যে 15, 16, 17 এরকম ভাবে থাকে 24 ঘন্টা, এটাকে একটু ঠিকঠাক করে নেবেন। ধরেন যে আমি এখানে 20 তারিখ দিলাম, 20 তারিখে আমি হচ্ছে রাত 8টা দিতে পারি বা সন্ধ্যা 7টা দিতে পারি। সো এই ক্ষেত্রে ধরেন যে সন্ধ্যা 7টা মানে কি 19, তাই না? তাহলে আমি এখানে দিলাম যে সন্ধ্যা 7টা 30 মিনিটে আমার অ্যাড ক্যাম্পেইনটা চালু হবে। এটা আপনি যেভাবে মন চায় দিতে পারেন, সমস্যা নেই। এরপরে যে সময় আপনি বন্ধ করতে চান এটা বন্ধ করে দিবেন। আর আপনি যদি বলেন যে না আমি অ্যাড ক্যাম্পেইনটা বন্ধ করব না, এটা চলতে থাকবে, সমস্যা নেই। এই ক্ষেত্রে এন্ড ডেট না দিলেই হবে। আর আপনার অ্যাড অ্যাকাউন্টে যে আপনি কার্ডটা অ্যাড করবেন, সেই কার্ড থেকে অটোমেটিক্যালি টাকা কেটে নেবে যদি সেই কার্ডে টাকা থাকে। এরপর নিচের দিকে আমরা চলে আসলাম। এই যে আমরা এখানে লাস্ট দিন যে কাজটা করে নিই সেই কাজটা এখানে করব, সেটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোলিং। মানে আমি স্পেসিফিক একটা অডিয়েন্সের কাছে অ্যাডভার্টাইজমেন্টটা পৌঁছাবো। তো তার আগে একটা কাজ করি। তার আগে আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইনের কন্টেন্টটা এখানে আগে দিয়ে দিই। ধরেন যে আমরা এসআরটিমেটের জন্য একটা পেজ লাইকের ক্যাম্পেইন করব, ঠিক আছে? তো ধরেন যে আমি একটা ইমেজ বা ভিডিও যে কোনোটা কিছু নিতে পারি। ভিডিও নিব না, সাপোজ একটা ইমেজই নিলাম। ভিডিও নিলে একটু আপলোড হতে টাইম লাগে, তো ইমেজের টাইম কম লাগবে, আমরা একটা ইমেজ নেব। সাপোজ এটা একটা আমার ইমেজ, ঠিক আছে? ইমেজটাকে আমি এখানে সাবমিট করলাম। এরপর আপনি এখানে প্রাইমারি টেক্সট লিখতে পারেন যেইভাবে আপনার ভালো মনে হয়। তবে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে আপনি অ্যাড ক্যাম্পেইনের ভিতরে যতই যাই সেটিং করেন না কেন, মানুষ কিন্তু আপনার এই অ্যাডের কন্টেন্টটা দেখবে, এখানকার ইমেজ ভিডিও এটা দেখবে, এবং এখানে ক্যাপশনটা কি দিচ্ছেন, আপনার হেডলাইনটা কি, এটা মানুষ দেখবে। সো এটাতে আপনি যত ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে পারবেন, আপনার অ্যাড ক্যাম্পেইন থেকে রেজাল্ট ততটাই ভালো আসবে। এই বিষয়টা জাস্ট মাথায় রাখবেন। সো আমরা এখানে যে কোনো একটা প্রাইমারি টেক্সট দিতে পারি। সো আমরা প্রাইমারি টেক্সট সাপোজ দিলাম যে প্লিজ লাইক আওয়ার পেজ। অথবা আপনি এখানে চাইলে আপনার বিভিন্ন লিঙ্ক, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, যেভাবে আপনার ভালো মনে হয় দিতে পারেন। তবে যত শর্ট আপনি প্রাইমারি টেক্সট বা ক্যাপশন গুলো দিবেন ততটাই ভালো আর কি। আপনি লিঙ্ক শেয়ার করতে পারেন অ্যাড ক্যাম্পেইনের ভিতরে, কোনো সমস্যা নেই। সো আপনি চাইলে এখানে প্রাইমারি টেক্সট 5টা পর্যন্ত দিতে পারবেন, এই যে অ্যাড টেক্সট অপশন এরকম ভাবে। আর এখানে দেখেন, আপনার যেহেতু এখন ফেসবুক একটা নতুন অপশন সিস্টেম চালু করছে, সেটা হচ্ছে এআই এখানে অ্যাড করছে। এআই হচ্ছে অটোমেটিক্যালি আপনাকে কিছু জেনারেট করছে যে আপনি এই ধরনের হেডলাইন বা ক্যাপশন দিতে পারেন। সো আপনি এটা দিতে পারেন। যেমন এখানে দেখেন সুন্দর একটা ক্যাপশন লেখা আছে, উই আর থ্রিলড টু অ্যানাউন্স দ্যাট আওয়ার পেজ হ্যাজ বিন ক্রিয়েটেড, ঠিক আছে? এরকম ভাবে দেওয়া আছে। যেমন এটা দেখেন বলছে লাইক আওয়ার পেজ অ্যান্ড বি দ্য ফার্স্ট টু নো অ্যাবাউট এক্সক্লুসিভ ডিলস, ডিসকাউন্ট অ্যান্ড প্রমোশন, ঠিক আছে? সো দিলাম, এটা ভালো লাগতেছে, এটা আমি অ্যাড করে দিতে পারি। তাহলে অ্যাড করে দিলে এটা দেখেন উপরের দিকে আমার এখানে চলে আসার কথা। এখানে এখানে এটাকে আমরা কপি করি, কপি করে এটাকে উপরের দিকে নিয়ে আসি। তাহলে আমার এখানে একটা প্রাইমারি টেক্সট হয়ে গেল। ওকে। এরপর আমার এখানে কি কাজ? আমার এখানে কোনো কাজ নাই। জাস্ট আমি এটাকে পাবলিশ করে দিলে একটা পাবলিশ হয়ে যাবে যদি আমার পেমেন্ট মেথড থাকে। তবে প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইন পাবলিশ হওয়ার আগে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রিভিউটা দেখবেন, অ্যাডভান্স প্রিভিউটা। অথবা এখান থেকে প্রিভিউ দেখতে পারেন, ঠিক আছে? সো আমরা এখানে অ্যাডভান্স প্রিভিউটাকে দেখতেছি। দেখেন আমাদের অ্যাড ক্যাম্পেইনটা অডিয়েন্সের কাছে কিরকম ভাবে পৌঁছাবে, এটা দেখাটা ইম্পর্টেন্ট। সো ওকে, এখানে একটা এরর আসছে, এররটাকে দেখি পরবর্তীতে আমরা সলভ করতেছি। আমরা এখন এখানে চলে আসি, যেটা হচ্ছে আমাদের টার্গেটিং অপশন। তো আমরা টার্গেটিং এ চলে আসবো এখানে। এই যে আমাদের টার্গেটিং, অডিয়েন্স কন্ট্রোল। ধরে নেন যে এসআরডিএমআইটি কাকে নিয়ে কাজ করে। আমরা যেহেতু এখন এসআরডিএমআইটির জন্য কাজ করতেছি, এসআরডিএমআইটি মেনলি যারা ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, ঠিক আছে, এই ধরনের টেকনিক্যাল স্কিলগুলো শিখতে চায়, তাদের তারাই কিন্তু আমাদের মেইন ফলোয়ার বা আমাদের মেইন অডিয়েন্স। সো আমরা কিন্তু চাইলে তাদেরকে টার্গেট করতে পারি, বা যারা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়ে বা কলেজে পড়ে। তাহলে আমরা কিভাবে টার্গেটিং করতে পারি? এখানে বাই ডিফল্ট তাদের যে টার্গেটিং সিস্টেমটা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটার মাধ্যমে ফেসবুক আমাদেরকে বলে যে আপনাদেরকে কোনো টার্গেট করার দরকার নেই, আমরা অটোমেটিক্যালি আপনার টার্গেটটাকে ধরে ফেলবো।
তো আপনি এটা দিতে পারেন, এটা দিলে আপনার রেজাল্ট ভালোই আসবে। তবে আপনার যদি মনে হয় যে না আমি স্পেসিফিক টার্গেটিং করব, তাহলে আপনাকে এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করতে হবে এবং কি করতে হবে, ইউজ অরিজিনাল অডিয়েন্সটাকে ক্লিক করতে হবে। এরপরে এই যে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে অডিয়েন্স সেকশনটা এরকম ভাবে চালু হয়েছে। এখন এখানে আপনি কাস্টম অডিয়েন্স পাবেন, লোকেশন পাবেন, এজ পাবেন, জেন্ডার পাবেন, ডিটেল টার্গেটিং পাবেন। তো কাস্টম অডিয়েন্স যে অপশনটা আছে এখানে রিটার্গেটিং রিলেটেড বা কাস্টম বিভিন্ন অডিয়েন্সকে সিলেকশন করা যায়। এটা একটু অ্যাডভান্স টার্গেটিং, এটা এখন না, এটা আরো 3-4টা ক্লাস তারপর আমি এটা শেখাবো আপনাদেরকে। তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে লোকেশন। তো আপনি কোন লোকেশনকে টার্গেট করতে চান? আপনার যদি বিজনেস বড় হয় তাহলে আপনি এটা পুরো দেশকে টার্গেট করতে পারেন। যদি আপনার বিজনেস ছোট হয় তাহলে আপনি ছোট ছোট লোকেশন ইউজ করতে পারেন। ধরেন যে আপনার ঢাকা শহরে 3টে শোরুম আছে, তো ওই আপনার বিজনেসটা তাহলে কি হবে, ঢাকা শহর কেন্দ্রিক হবে, তাই না? আবার আপনি যদি অনলাইন বেসড বিজনেস করেন তাহলে আপনি পুরো বাংলাদেশকেও টার্গেট করতে পারেন। সো ডিপেন্ড করে যে আপনি কি চাচ্ছেন বা আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে। ধরেন যে আমি এখানে এডিট করলাম, এডিট করে আমি এটা সবগুলাই কেটে দিলাম। এখন আমি আমার মতো করে এখানে লোকেশন অ্যাড করতে পারি। আপনার সামনে এখানে ম্যাপ আছে, ঠিক আছে? ম্যাপটাকে আপনি জুম ইন বা জুম আউট করতে পারেন। জুম ইন জুম আউট করেও এখান থেকে আপনি বাংলাদেশকে বের করতে পারবেন। এই যে বাংলাদেশ এখানে আছে। যত আপনি জুম করবেন ততই আপনার এখানে কি হবে, অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে পারবেন। এই যে দেখেন বগুড়া, রাজশাহী, ঠিক আছে, পাবনা, ফরিদপুর, ঢাকা। এই যে আমি ঢাকার ভিতরে যাইতে পারি। ঢাকার ভিতরে আমার এই যে দেখেন আহ বিভিন্ন লোকেশন গুলো অলরেডি চলে আসছে। এই যে বনশ্রী, খিলগাঁও, কারওয়ান বাজার, ঠিক আছে? তো যাই হোক, এখন আপনি চাইলে এরকম ভাবে টার্গেট করতে পারেন। আপনি চাইলে এখানে সার্চও করতে পারেন। তো ধরেন যে আমি এখানে সার্চ করলাম হচ্ছে যে আমি রংপুরকে টার্গেট করব, যারা রংপুরে থাকে তাদেরকে আমি টার্গেট করতেছি। তাহলে আপনি এখানে রংপুর বা রংপুর সিটি যে কোনো লিখে সার্চ করতে পারেন, দেখবেন যে অনেকগুলো সাজেশন আসবে। ধরেন যে আমি এখানে রংপুর সিটি এটাকে টার্গেট করলাম এবং এখানে কি হলো যে রংপুরের আশেপাশের এই যে দেখেন 40 বর্গ কিলোমিটার এরিয়াতে আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। তাহলে কি, যারা এই রংপুরের আশেপাশে 40 বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে ফেসবুক বা ইনস্টাগ্রাম চালাবে তাদের কাছে আপনার অ্যাড ক্যাম্পেইনটা যাওয়ার একটা পসিবিলিটিস থাকবে। তো এই ক্ষেত্রে আপনি চ্যানেলটাকে কম বেশি করতে পারেন। যেমন দেখেন এখানে 40 বর্গ কিলোমিটার আছে না, এটা মিনিমাম 17তে নিয়ে যেতে পারবেন, ম্যাক্সিমাম 80তে আনতে পারবেন। তো এর মধ্যে যেটা আপনার ভালো হয় সেটাতে আপনি দিতে পারবেন, বাট এখানে কিন্তু 17-এর কম আপনি দিতে পারতেছেন না। আবার ধরেন যে আপনি অন্য একটা টার্গেট অডিয়েন্স নেবেন, মানে টার্গেট লোকেশন নেবেন। ধরেন যে আমি এখানে লোকেশন দিলাম হচ্ছে সিলেট। তো সিলেট আমি এখানে চলে আসলাম, সিলেটকে আমি এখানে সার্চ করতেছি। এখন দেখেন সিলেট এখানে চলে আসছে, এই যে আমার সিলেট। তো একদিকে রংপুর একদিকে সিলেট। তো সিলেটেরও আপনি দেখেন এখানে মিনিমাম 17 ম্যাক্সিমাম 80। এখন আপনার যদি কোশ্চেন থাকে যে স্যার আমি 17 এর কম চাচ্ছি, তাহলে আমি কিভাবে আমার এখানে লোকেশনটাকে টার্গেট করবো? আমি এত বড় লোকেশন নিতে চাচ্ছি না। কারণ দেখা যাবে যে সিলেটের আশেপাশে হয়তো বা 17 কিলোমিটার দিলে কি হবে, আমাদের কিছু গ্রামের লোকেশনও চলে যেতে পারে। আমরা যাচ্ছি যারা শহরে থাকে তাদেরকে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবো, অথবা স্পেসিফিক কোন একটা আমরা লোকেশনকে দেখাবো। এটা করতে পারি এখানে জুম ইন জুম আউট করে করে, ঠিক আছে? যেমন ধরেন যেখানে দিনাজপুর আছে, সো দিনাজপুরের একদম স্পেসিফিক আপনি কোনো একটা লোকেশনে যদি দেখাতে চান সেটাও দেখাতে পারবেন, কোনো প্রবলেম নাই। আবার আমি যদি ঢাকাতে চলে আসি, যেমন ধরেন ঢাকা কই গেল, এখানে ঢাকাকে খুঁজে বের করতে হবে। এই যে দেখেন ঢাকাকে পেয়ে গেছি। সো ঢাকার একদম দেখেন আমি জুম করে করে যে বনানী, আগারগাঁও, ঠিক আছে, সব চলে আসছে। এখন ধরেন যে আমি হচ্ছে এই বনানীতে টার্গেট করব, তাহলে আমি কিভাবে টার্গেট করতে পারি? দুই ভাবে টার্গেট করতে পারি, একটা হচ্ছে সার্চ দিয়ে, আরেকটা হচ্ছে আমার এখানে ড্রপ পিন নামে যে অপশনটা সেটা দিয়ে। এখন ধরেন যে ড্রপ পিন মানে কি, আমি একটা নির্দিষ্ট লোকেশনে আমার পিনটাকে ফালাই দিব। পিনটাকে ফালাই দেওয়া মানে কি, যে আমি ওই স্পেসিফিক লোকেশনটাকে টার্গেট করব। তাহলে এখানে ড্রপ পিনটাতে ক্লিক করে এখানে জাস্ট আপনি ফালাই দিবেন এই যে বনানীর মধ্যে। এখন বনানীর মধ্যে ফালাই দেন, তাহলে কি হবে, যে বনানীর আশেপাশে যে দেখেন ঢাকাতে চলে আসছে। এখন আপনি জুম করবেন একটু, জুম করে করে এখানে দেখবেন, এই যে দেখেন বনানীর আশেপাশে দেখা গেছে আমার মোটামুটি 16 কিলোমিটার এরিয়াকে ধরছে। এটা দেখেন একদম সাভারের আগ পর্যন্ত চলে আসছে। তো আমার তো এত বড় লোকেশন দরকার নাই। এখন আমি কি করব, এই যে দেখেন আমার এখানে এটা হচ্ছে আমার বনানীর লোকেশনটা।
তো এখানে আমি দেখতে পারতেছি যেটা কিন্তু মিনিমাম শুরু হয়েছে 1 কিলোমিটার থেকে ম্যাক্সিমাম 80 কিলোমিটারে চলে গেছে। আগে কি হচ্ছিল 17 থেকে শুরু হচ্ছিল। তো এইটা একদম কম থেকে আনার জন্য আমি এরকম ভাবে কাজটা করছি। তো ধরেন যে এখন আমি চাচ্ছি যে আমি বনানীর আশেপাশে শুধুমাত্র 5 বর্গ কিলোমিটার এরিয়া, এই এরিয়াটাকে আমি কি করব, টার্গেট করবো। এই যে দেখেন, এখন দেখেন আপনি শুধুমাত্র বনানীর আশেপাশে 5 কিলোমিটার এরিয়াকে কিন্তু টার্গেট করা হয়েছে। খুব বেশি দূর না, যেমন বনানী আছে, মহাখালী আছে, ঠিক আছে, এর মধ্যে আপনার আহ আগারগা পর্যন্ত আসছে এদিকে, আর এদিকে আপনার কারণ বাজার বনশ্রী পর্যন্ত কিছুটুকু আছে। সো বনানী গুলশান অটোমেটিক্যালি এই জায়গাটা টার্গেট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে টার্গেট করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে আমি কতগুলো লোকেশন টার্গেট করতে পারি, আপনি ইচ্ছা মতো টার্গেট করতে পারেন। তবে এটা ডিপেন্ড করে যে আপনার বিজনেসের ধরন বা আপনার ক্লায়েন্ট কি চায়, ঠিক আছে, ওই হিসাবে। তবে যদি আপনার বাজেট খুব স্পেসিফিক হয়, খুব কম হয়, আবার আপনার আহ নির্দিষ্ট কিছু এলাকায় বিজনেস থাকে, তাহলে অবশ্যই আপনি কি করবেন, কম লোকেশন টার্গেট করে কাজ করবেন। আবার আপনার বাজেট যদি মোটামুটি ভালো থাকে বা আপনার টার্গেটেড অডিয়েন্স যদি পুরো দেশেই থাকে, তাহলে আপনি বাংলাদেশ পুরোটাকে টার্গেট করতে পারেন। ধরেন যে আমরা যারা এসআরডিএমএটি নিয়ে কাজ করি, আমরা তো পুরো বাংলাদেশকে টার্গেট করি, কারণ যেহেতু পুরো বাংলাদেশ থেকে আমাদের এখানে মানুষজন আসে, ক্লাস ক্লাস করে, তাই না? তাহলে আমরা এখানে কি করলাম, পুরো বাংলাদেশকে টার্গেট করলাম। ওকে, এরপরে পেজ লাইকের ক্ষেত্রে পুরো দেশকে আপনার টার্গেট করাটাই ভালো, কারণ পেজ লাইক তো এখানে যত বেশি আসবে ততটাই আপনার জন্য ভালো। অন্যান্য অ্যাডের ক্ষেত্রে আপনি স্পেসিফিক টার্গেট করতে পারেন। এরপর হচ্ছে এজ। তো এজটা কি, কোন ধরনের অডিয়েন্স আপনার জন্য পারফেক্ট। তো এটা আপনাকে বুঝতে হবে বিজনেস বাই বিজনেস। আমি এসআরডিএমআইটি ধরন দিলাম, বাট আমি যদি অন্য যে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে চিন্তা করি, যেমন ধরেন যে বিকাশ। সো বিকাশের ক্ষেত্রে কি হচ্ছে, বিকাশের অডিয়েন্স কারা, পুরো বাংলাদেশের মানুষই বলতে গেলে বিকাশের অডিয়েন্স। গ্রামীণ ফোনের অডিয়েন্স কারা, পুরো বাংলাদেশের মানুষই। আবার ধরেন আমরা নির্দিষ্ট একটা অডিয়েন্সকে যদি টার্গেট করি, সাপোজ হচ্ছে আপনার এক্সটেসি যে ব্র্যান্ড আছে, ক্লোদিং ব্র্যান্ড, আমরা যদি তাদেরকে টার্গেট করি, তাহলে তাদের অডিয়েন্স কারা হবে। এই যে দেখেন, তাদের অডিয়েন্স হবে তারাই যারা ইয়াং জেনারেশন। তো অনেকে হয়তো বা এখান থেকে আপনারা বিভিন্ন ড্রেস কিনতে পারেন, পোশাক আশাক কিনতে পারেন। তো এক্সটেসি কাদেরকে নিয়ে কাজ করে, মেইনলি ও আপনার ইয়াং জেনারেশনকে নিয়ে কাজ করে। তাহলে এদের অডিয়েন্স কাদের হওয়া উচিত, যারা হচ্ছে আপনার ইয়াং, হয়তোবা আপনার 18 থেকে 30 পর্যন্ত, বা 18 থেকে 35 40, এটাই হচ্ছে তার সর্বোচ্চ অডিয়েন্স। বা অডিয়েন্সটা মেইনলি 18 থেকে 35 এর মধ্যেই অবস্থিত। আবার যদি আপনি এখন বিকাশ নগদ এদের জন্য কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার অডিয়েন্স কি হবে, 18 থেকে 65 প্লাস সবাই। এটা কিন্তু আপনার 18 থেকে শুরু হয়, আপনি 13কেও রাখতে পারবেন, তবে 13 দিলে কি হবে, টার্গেটিং করতে পারবেন না। যেমন আমি যদি এখানে 13 দিয়ে দিই, তাহলে আমাকে তারা কি করবে, টার্গেটিং অপশনটা সব জায়গায় বন্ধ করে দিবে। এই যে দেখেন, এখানে একটা ওয়ার্নিং দিয়ে রাখছে অলরেডি আপনাকে। এছাড়াও আমরা যখন এখানে টার্গেটিং করতে যাব, ডিটেল টার্গেটিং এ আমাকে টার্গেটিং অপশনটা বন্ধ করে দিয়ে রাখছে। তো এই জন্য সবসময় আমরা চেষ্টা করবো যে 18 থেকে এর বেশিগুলোকে টার্গেট করার জন্য, যাতে আমি এখানে কি করতে পারি, টার্গেটিং করতে পারি। এরপর হচ্ছে আমার এজ এর পরে জেন্ডার। জেন্ডার মানে কি, মেল ফিমেল। এখন আপনাকে বুঝতে হবে যে আপনার অডিয়েন্স কারা। আপনি যদি মেয়েদের জন্য কোনো ড্রেস সেল করেন, সেই ক্ষেত্রে শুধু ফিমেলদেরকে টার্গেট করতে পারেন। যদি আপনি ছেলেদের জন্য কোনো ড্রেস সেল করেন, সেই ক্ষেত্রে আপনি মেনকে টার্গেট করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার উপরে বা আপনার ক্লায়েন্টের উপরে। তো আমরা এখানে অল দিলাম, এবং ডিটেল টার্গেটিং যে অপশনটা আছে, আচ্ছা ধরেন যে আমরা এসআরডিএম এর জন্য কাজ করতেছি, তাহলে আমরা কি করতে পারি, 18 থেকে 35 বছর বয়স যারা, তাদেরকে আমরা টার্গেট করতে পারি। জেন্ডার অল দিলাম, এখন হচ্ছে ডিটেল টার্গেটিং। সো ডিটেল টার্গেটিং আমি কাকে টার্গেট করব, এটাও ডিপেন্ড করতেছে। আপনি যদি এখন এক্সটেসি বা কোনো ক্লোদিং ব্র্যান্ডের জন্য কাজ করেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে এখানে সার্চ করতে হবে ক্লোদিং লিখে, বা শার্ট, টি শার্ট, ঠিক আছে, পাঞ্জাবি, এরকম লিখে। তো আপনি যখন এখানে মেইন অডিয়েন্সকে টার্গেট করবেন, ধরেন আমি এখানে ক্লোদিং লিখলাম, এটা হচ্ছে কি আমার একটা মেইন টার্গেটেড অডিয়েন্স বা একটা কিওয়ার্ড, ঠিক আছে। সো ক্লোদিং লিখে যখন আমি সার্চ করব এখানে, দেখবো যে ক্লোদিং রিলেটেড অনেকগুলো এখানে আমার কিওয়ার্ড চলে আসছে। তো ক্লোদিংটা দেখেন এখানে একটা আছে, এটা ইন্টারেস্ট। এখানে কি বলছে, ডান দিকে দেখেন, এখানে ডেসক্রিপশনটা পয়েন্ট কি লেখছে, পিপল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট অর লাইক পেজেস রিলেটেড টু ক্লোদিং। মানে যারা ক্লোদিং রিলেটেড বিষয়ের প্রতি ইন্টারেস্ট প্রকাশ করে ফেসবুকে বা ইনস্টাগ্রামে, অথবা এই ধরনের আহ কি করছে, এই ধরনের পেজগুলোকে লাইক বা ফলো করছে, তাদের কাছে অটোমেটিক্যালি অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। সো আমরা এটাকে টার্গেট করলাম।
যখন আপনি আপনার অ্যাডভার্টাইজমেন্টের মেইন অডিয়েন্সটাকে টার্গেট করবেন বা কিওয়ার্ডটাকে টার্গেট করবেন, এরপরে সাজেশন বাটনটাতে ক্লিক করবেন, তখন অটোমেটিক্যালি ওর রিলেটেড যে আমার টার্গেটেড অডিয়েন্স গুলো আছে বা কিওয়ার্ড গুলো আছে সেগুলো চলে আসবে। এরপরে আপনার এখান থেকে যতটুকু কিওয়ার্ড বা অডিয়েন্স নেওয়া উচিত সেটাকে আপনি এখান থেকে কি করবেন, সিলেক্ট করে ফেলবেন। এখন আমরা কতগুলো নিতে পারি? আপনি চাইলে আনলিমিটেড নিতে পারেন, তবে খুব স্পেসিফিক নেওয়াটা ভালো। সাপোজ আপনি কিছু স্পেসিফিক নিলেন, ৩টা ৫টা বা সর্বোচ্চ ৫ ৬টা ৭টা ১০টা পর্যন্ত নিতে পারেন। তবে খুব স্পেসিফিক হওয়াটা ভালো। একদম ১০০টা যদি আপনি টার্গেটেড অডিয়েন্স নেন, এতে করে অ্যাডের রেজাল্ট খারাপ হইতে পারে। যত স্পেসিফিক নিবেন ততটাই ভালো। যেমন এখানে ফ্যাশন অ্যাক্সেসরিজ আছে, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনার অনলাইন শপিং আছে। তারপর এখানে শপিং, ইংগেজ শপার, ঠিক আছে? ড্রেস, জুয়েলারি কি আমার নিব? না, আমি জুয়েলারি বাদ দিব। টি-শার্ট নিতে পারি, ঠিক আছে? তারপরে আপনার শার্ট নিতে পারি। মানে যে ধরনের অডিয়েন্সকে আপনি টার্গেট করতে পারেন। আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিলাম। আবার আমি যদি এসআর ডিমেটের জন্য কাজ করি, সেই ক্ষেত্রে আবার আমার কি হবে? অডিয়েন্সটা একটু অন্যরকম হবে। কিরকম হবে? এটাকে আমি কেটে দিলাম। এখন ধরেন যে আমি এসআর ডিমেটের জন্য টার্গেট করব। তাহলে কি হবে? যারা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এই রিলেটেড বিষয়গুলোর প্রতি ইন্টারেস্টেড বেশি থাকবে। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, মেইন কিওয়ার্ডকে ধরতে পারেন। কারণ অনেকেই মানুষ ফ্রিল্যান্সিং বোঝে, ডিজিটাল মার্কেটিং বোঝে না, বুঝছেন? সেই ক্ষেত্রে আমরা ফ্রিল্যান্সিংকে এখানে লিখতে পারি। এরপর দেখেন ফ্রিল্যান্সিং লিখলাম, বাট ফ্রিল্যান্সিং আসে নাই, ফ্রিল্যান্সার আসছে। তো এখানেও একটা শেখার বিষয় যে আপনি যেই ধরনের কিওয়ার্ড লেখা সার্চ করবেন ওটাই যে আসবে এরকম কোনো গ্যারান্টি না। অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলো আসে না। তখন রিলেভেন্ট কিওয়ার্ড নিতে হয়। তো আমি এখানে ফ্রিল্যান্সিং যেটা আছে এটাকে আমি, ফ্রিল্যান্সার নামে যেটা আছে সেটাকে আমি সিলেক্ট করলাম। এখন আমি এখানে দেখতে পারবো যে আমার সাজেশন বাটনটাতে ক্লিক করলে ফ্রিল্যান্সিং রিলেটেড অন্যান্য যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো দেখেন অটোমেটিক্যালি আমাকে সাজেস্ট করতেছে। এখন এখান থেকে আপনার যেগুলো দরকার সেগুলোকে আপনি নিবেন, অথবা আপনি এখানে সার্চ করতে পারেন। এটা পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করে আপনি কি চাচ্ছেন। দেখেন এখানে ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? আমি ডিজিটাল মার্কেটিং কে নিলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে আপনি চাই নিতে পারেন, নাও নিতে পারেন, যেহেতু ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়ে, তাও নিলাম। এরপরে এখানে কি আছে? অনলাইন অ্যাডভার্টাইজিং, এন্টারপ্রেনারশিপ, ঠিক আছে? অ্যাডভার্টাইজিং এজেন্সি, আমরা এখানে এটা নিতে পারি। যারা উদ্যোক্তা হইতে চায় তাদেরকে আমরা টার্গেট করতে পারি। স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, ঠিক আছে? যারা ছোটখাটো বিজনেস আছে সেগুলো টার্গেট করতে পারি। যারা ফ্রিল্যান্সার, এটা কি বলছে দেখেন, এখানে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা অডিয়েন্সের ডান দিকে দেখবেন এখানে ইন্টারেস্ট অথবা জব টাইটেল, ঠিক আছে? অথবা বিহেভিয়ার এরকম ভাবে পাবেন। ফিল্ড অফ স্টাডি এরকম। তো ইন্টারেস্ট মানে কি বুঝতেই পারতেছি যারা এই ধরনের বিষয়ের প্রতি ইন্টারেস্টেড। জব টাইটেল মানে বুঝতেই পারতেছি, যেমন বিজনেস ওনার, যে হচ্ছে ফেসবুকে লিখে রাখছে যে সে কোনো একটা বিজনেসের ওনার, তাহলে তার ক্ষেত্রে এই জব টাইটেলটা আমার কি করবে? টার্গেট করবে এইভাবে। এরপরে হচ্ছে আমার কি ফিল্ড অফ স্টাডি, মানে যারা এই ধরনের বিষয়ের উপর পড়াশোনা করছে, এটা বুঝতে পারতেছি। বিহেভিয়ার যখন আসবে, বিহেভিয়ার মানে কি? যারা এই ধরনের বিহেভ করে ফেসবুকে। আপনার তো ফেসবুকের সবকিছু ট্র্যাক হয়ে যায়, তাই না? আমরা কিন্তু ফেসবুকে যেরকম বিহেভ করি, যা সার্চ করি, যা কথা বলি সবই কিন্তু তারা কিন্তু ট্র্যাক করে এবং সেই ডেটা অনুযায়ী আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দেখায়। এই দেখেন স্মল বিজনেস ওনার, এটা কিন্তু বিহেভিয়ার, মানে যারা স্মল বিজনেস ওনারটাই বিহেভ করে ফেসবুকে তাদেরকেও আপনি চাইলে টার্গেট করতে পারবেন। সো এখানে যেগুলো আমার রিলেভেন্ট কিওয়ার্ড সেগুলোকে আমি সাপোজ টার্গেট করে ফেললাম, যেমন freelancer.com আছে। আমরা যদি এখানে ফাইবারকে সার্চ করি ফাইবারকেও পাবো। আমরা এখানে ফাইবার লিখি, এই দেখেন ফাইবার এমপ্লয়ি আসছে, ফাইবার ইন্টারেস্ট আসছে। তো এমপ্লয়ি মানে কি? যারা ফাইবারে কাজ টাজ করে বা যাদের ফেসবুক প্রোফাইলে লিখে রাখছে যারা ফাইবারে জব টপ করে। তো আপনি ওদেরকেও টার্গেট করতে পারেন আর ইন্টারেস্টকেও টার্গেট করতে পারেন। তবে এমপ্লয়ারদেরকে টার্গেট না করাই ভালো, কারণ ওরা তো অলরেডি কিছু একটা করতেছে, ওরা হয়তো বা আপনার অডিয়েন্স নাও হইতে পারে। বাট যারা ইন্টারেস্টেড ফাইবারের প্রতি, ওরা কিন্তু নতুন অডিয়েন্স, ওদেরকে আপনি চাইলে টার্গেট করতে পারেন। সো এখানে মোটামুটি আমরা একটা টার্গেট করলাম, খুবই স্পেসিফিক টার্গেট করছি। আপনি যখন মেইন কিওয়ার্ড গুলোকে টার্গেট করবেন, এর রিলিভেন্ট যে কিওয়ার্ড গুলো বা অডিয়েন্স গুলো আছে তার কাছে অটোমেটিক্যালি অ্যাড চলে যাবে। এরপরে আপনি চাইলে এটাকে আরো অ্যাড এক্সক্লুশন মানে বাড়াইতে পারেন, ন্যারো মানে কি কমাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। অথবা আপনি এইভাবে রাখতে পারেন। এরপরে এখানে ব্রাউজ নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। এটা পরে বলতেছি, এটা এখন না। এখন ধরেন এখানে অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার ক্ষেত্রে কাজে লাগতে পারে। ধরেন যে আপনি উপরে একটা টার্গেট করছেন,
অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটা টার্গেটিং করতে গেলে সাপোজ কোনো একটা মেইন কিওয়ার্ড মিস করে ফেলি বা কোনো একটা কিছু আমরা ভুল করে ফেলতে পারি। এই ক্ষেত্রে আপনাকে ব্যাকআপ দিতে পারে হচ্ছে এটা, রিচ পিপল বিয়ন্ড ইওর টার্গেটিং হোয়াইল ইটস লাইকলি টু ইমপ্রুভ ইওর পারফরমেন্স। মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যেখানে যে টার্গেটিংটা করছেন, এই টার্গেটিং এর রিলেভেন্ট এর আশেপাশের অডিয়েন্সটাকেও এ ব্যাকআপ করে ফেলবে। ঠিক আছে? এই ব্যাকআপটা দেওয়ার জন্য এখানে আপনাকে অ্যাডভান্সড ডিটেল টার্গেটিং এই অপশনটা দিয়ে রাখছে। এখন আপনি চাইলে এটাকে সেভ করে ফেলতে পারেন, ল্যাঙ্গুয়েজ এটা যেভাবে আছে সেভাবে রাখবেন, এটাকে চেঞ্জ করার দরকার নেই। তাহলে আমরা এখানে কি করলাম, টার্গেটিংটা আগে কি ছিল, আগে কিন্তু আমার এত ঝামেলা ছিল না, জাস্ট অটোমেটিক ভাবে ওখানে টার্গেটিং করা ছিল, অ্যাডভান্টেজ প্লাস টার্গেটিং আমরা ওটা রাখতাম। বাট এখন আমরা কি করছি, খুবই স্পেসিফিক টার্গেটিং করছি, কিভাবে, লোকেশন ওয়াইজ, এজ ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, ঠিক আছে, ডিটেল টার্গেটিং ওয়াইজ। এবং এখানে ফাইনালি এটাকে আমরা কি করতে পারি, সেভ করে রাখতে পারি। সাপোজ এটাকে আমি সেভ করে রাখলাম হচ্ছে সেকেন্ড ফেজ ডেমো নামে। এখন আমি এখানে দেখতে পারতেছি আমার লোকেশন কি, আমার এজ কি এবং কাদেরকে আমি টার্গেট করছি, এবং এটাকে আমি সেভ করে দিলাম। যখন আমি সেভ করলাম, আমাকে যে সেভ করতেই হবে এরকম কোনো বিষয় নাই, সেভ করলে আমার অডিয়েন্সটাকে দেখতে সুন্দর লাগে, শর্ট অনেক সংক্ষিপ্ত ভাবে চলে আসে, এবং এটাকে আপনি চাইলে বারবার ইউজ করতে পারবেন, বারবার আপনাকে টার্গেটিং করতে হবে না। তাহলে টার্গেটিংটা এখানে মোটামুটি আমি বুঝলাম। এরপরে আরেকটা স্পেসিফিক্যালি টার্গেট করতে পারি, সেটা হচ্ছে প্লেসমেন্ট ওয়াইজ। প্লেসমেন্টটা সবসময় ফেসবুক আপনাকে রেকমেন্ড করবে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটা রাখার জন্য। মানে ফেসবুক আপনার অ্যাড ক্যাম্পেইন সবকিছু বুঝে শুনে সেটা ফেসবুকে যাওয়া উচিত নাকি সেটা ইনস্টাগ্রামে যাওয়া উচিত নাকি সেটা কোথায় যাওয়া উচিত সেটাকে ডিসাইড করে দিবে। বাট আপনি চাইলে সেটাকে আপনার মতো করে ডিসাইড করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে এটা কি করতে হবে, যে মোর বাটনে ক্লিক করতে পারেন বা এখানে এডিট বাটনে ক্লিক করে ম্যানুয়ালে চলে আসবেন। ম্যানুয়ালে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে ম্যানুয়াল কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং অডিয়েন্স নেটওয়ার্ক। যেহেতু আমরা এখন একটা পেজ লাইক বা ফলোয়ার ক্যাম্পেইন করতেছি, এই ক্ষেত্রে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার বা অডিয়েন্স নেটওয়ার্কে কি হয়, পেজ লাইক ক্যাম্পেইনটা যায় না। পেজ লাইক ক্যাম্পেইন শুধুমাত্র ফেসবুকের প্ল্যাটফর্মেই দেখায়। এখন আপনারা বলতে পারেন যে ফেসবুক তো বুঝলাম, ইনস্টাগ্রামও বুঝলাম, মেসেঞ্জারও বুঝলাম, আপনারা দেখেন না যে মেসেঞ্জারে অ্যাড দেখায় কিভাবে। বাট অডিয়েন্স নেটওয়ার্কটা কি? অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে যে ফেসবুকের কিছু রিলেভেন্ট অ্যাপ আছে বা কিছু এক্সট্রা ফিচার্স আছে যেগুলোতে ওরা অ্যাড দেখায়। যেমন এই যে এখানে সবার নিচে দেখতে পারতেছে যে অ্যাপস অ্যান্ড সাইট, কিছু রিলেভেন্ট ফেসবুকের অ্যাপস অ্যান্ড সাইট আছে, সেগুলোতেও তারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখায়। তো এটা আপনার জন্য ভালো। এই জন্য ওরা কি করে, অ্যাডভান্টেজ প্লেসমেন্টটা ডিফল্ট ভাবে দিয়ে রাখে এবং তাদের ইচ্ছা মতো করে অ্যাড ক্যাম্পেইনটা বিভিন্ন জায়গায় সার্কুলার করে দিয়ে দেয়। বাট আপনি চাইলে সেটাকে ম্যানুয়ালও করতে পারেন। তো যেহেতু এটা ফেসবুকের পেজ লাইক ক্যাম্পেইন, এখানে বাই ডিফল্ট ফেসবুকটাকেই সিলেক্ট করা আছে এবং অন্যগুলোকে সিলেক্ট করা যাচ্ছে না। তাহলে আমরা এখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটাকে রাখলাম। ঠিক আছে, এটাকে আমি চেঞ্জ আনবো না। এরপরে নর্মালি আমি এখানে দেখবো যে আমার রিচ কেমন হতে পারে, লাইক কেমন হতে পারে, এবং নেক্সটে চলে যাব। এখানে আমার ওই কতটুকু লাইক, মানে কতটুকু লাইক হইতে পারে বা কতটুকু রিচ হইতে পারে, ওটা কি দেখালে ওইটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে মেইনলি ম্যাটার করে যে আমার এখানে টার্গেটেড যে আমার কন্টেন্টটা, এই কন্টেন্টটা কতটুকু সুন্দর, কতটুকু অডিয়েন্সের জন্য রিলিভেন্ট, কতটুকু আমার এখানে আহ একটা অডিয়েন্সের কাছে যখন যাচ্ছে, একটা অডিয়েন্স সাপোজ আপনি যখন ফেসবুক চালাচ্ছেন, আপনি কিন্তু একের পর এক স্ক্রল করেন, যে কন্টেন্ট আপনার কাছে ভালো লাগে আপনি সেখানে একটু থামান বা একটু পজ করেন, তাই না? সো আমাদের কন্টেন্টটা এমনই হওয়া উচিত যাতে অডিয়েন্স একটু থামে বা পজ করে, তাহলে রেজাল্ট আসবে, আদারওয়াইজ রেজাল্ট আসবে না, কম আসবে। সো এখানে দেখেন একটা এরর দেখাচ্ছে। এই এররটা মেইনলি একটা ওদের দিক থেকে টেকনিক্যাল এরর, আমাদের দিক থেকে কোনো টেকনিক্যাল এরর নাই। এই এররটা এই কারণে হয়েছে, ওই যে তখন আমি এখানে এআই যে অপশনটা আছে এখানে ক্লিক করছিলাম, এই ক্লিক করার কারণে এই অপশনটা আসছে। দেখেন এই যে আমি এখান থেকে এটা ক্লিকটা অফ করে দিলাম, এখন চলে গেছে, তাই না? আচ্ছা, তো আমরা এখানে যেটা করতে পারি, জাস্ট এটাকে কপি করি, কপি করে এখানে নিয়ে আসি। আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি। এখান থেকে ওরা আমাদেরকে কপি করে কপি করে কাজ করতে দিচ্ছে না, জাস্ট আমাদেরকে হয়তো বা এক্সাম্পল দিচ্ছে। বাট যখন আমি এটাকে সিলেক্ট করে এখানে আনতেছি তখন একটু মানে এরর দিচ্ছে আর কি। তো যাই হোক, এটা
হয়তো টেকনিক্যাল এরর হতে পারে বা কিছুক্ষণ পরে ঠিকও হয়ে যেতে পারে। তো যাই হোক আমরা এখান থেকে আইডিয়া নিতে পারি, অথবা আপনি চাইলে চ্যাট জিপিটি বা যে কোনো জায়গা থেকে আইডিয়া নিয়ে আসতে পারেন। সো আমি সিম্পলি এখানে লিখতে পারি, দেখেন আবার কিন্তু আমার এররটা আসছে, হ্যাঁ, এই যে এররটা আবার আসছে। এখানে আমি জাস্ট লিখতে পারি যে লাইক আওয়ার পেজ, জাস্ট লিখি আমি এখানে। এখন দেখি আমার এররটা যায় কিনা। আচ্ছা দেখেন এররটা চলে গেছে। সো এখন আমার এখানে আর কোনো প্রবলেম নাই। আমি জাস্ট এটাকে পাবলিশ করে দিতে পারি। আমি যদি পাবলিশ করি অ্যাড ক্যাম্পেইন চালু হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি ধরেন যে পাবলিশ করতে গেলাম, যদি আমার পেমেন্ট মেথড থাকে তাহলেই পাবলিশ হবে। যদি পেমেন্ট মেথড না থাকে তাহলে কিন্তু পাবলিশ হবে না। এই দেখেন পেমেন্ট মেথড নাই, এইজন্য পাবলিশ হচ্ছে না। তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এখানে দেখেন এই যে এররটা আবার আসছে। কি বলছে? নট এনাফ ক্রিয়েটিভ অ্যাসেট ফর এ ডিগ্রিজ অফ ফ্রিডম এনাবেলড অ্যাড দেয়ার শুড বি অ্যাটলিস্ট ওয়ান ডি অফ ফিল্ডস। আচ্ছা, হচ্ছে। তো এই যে এখানে এররটা দেখাচ্ছে, এই এরর গুলো কিন্তু আমাদের ওই যে এই এআই রিলেটেড কাজগুলো করার পর থেকে আসছে। তো এটা নিয়ে এত মাথা ব্যথা নেওয়ার দরকার নেই। আমরা এখানে একবার রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে দেখি আরো আসে কিনা। কাজ করতে গেলে কিছু এরর আসতে পারে। ফেসবুক প্রতিনিয়ত তাদের বিভিন্ন আপডেট দেয়। অনেক সময় তাদের দিক থেকে কিছু প্রবলেম থাকে, আমাদের দিক থেকে প্রবলেম থাকে, তো আমাদেরকে ওইভাবে অ্যাডজাস্টমেন্ট করে কাজ করতে হবে। আচ্ছা, ওকে। ক্রিয়েটিভ অ্যাসেট নট এনাফ বলতেছে, আমরা একটা কাজ করতে পারি। আমরা এখানে আমাদের এই ইমেজটাকে একটাবার চেঞ্জ করে দেখি এররটা কি এখনো আসে কিনা। ওকে, সো এখন দেখেন আমরা এই ইমেজটাকে চেঞ্জ করলাম, ওই আগের ইমেজের রেজুলেশনটা একটু কম ছিল, এই কারণে প্রবলেম হতে পারে অথবা না। এখানে দেখেন এটা জাস্ট একটা র্যান্ডম এরর আসছে। ঠিক আছে? সো এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, এটা ওদের দিক থেকে কোনো একটা টেকনিক্যাল এরর আছে, অথবা আমার যেহেতু এখানে পেমেন্ট মেথড অ্যাড করা নেই সেই কারণে প্রবলেম হতে পারে। তবে পেমেন্ট মেথডের প্রবলেম এটা না হইতে, মানে এটা না হওয়ার চান্সই বেশি। তো যাই হোক এই প্রবলেমটা এখন আমরা সলিউশন করি, হ্যাঁ। তাহলে আমরা কাজ করি, এটাকে ডিলিট করে দিই। ঠিক আছে? এখন ধরেন আমি এটাকে রিফ্রেশ দিব একবার, রিফ্রেশ দিয়ে ক্যাম্পেইনটাকে আরেকবার করি, তাহলে বুঝতে পারবো যে প্রবলেমটা কোন জায়গায় আছে। প্রবলেমটা কি ওদের সাইড থেকে নাকি আমাদের সাইড থেকে। ওকে, তো আমরা এখানে ক্রিয়েট করি, এনগেজমেন্ট ক্যাম্পেইনকে আমি ক্রিয়েট করতেছি। এরপর আমরা নেক্সট স্টেপে চলে গেলাম। এখন আবার পুরো বিষয়টা রিভাইস হবে আপনাদের জন্য, তো ভালো মতো করে দেখেন এখানে। আমরা এখানে আমাদের লোকেশন যেটা আছে কনভার্সন লোকেশন, সেটাকে ফেসবুক পেজ দিয়ে দিব। এরপরে আমাদের যে ফেসবুক পেজ যেটার জন্য আমরা কাজ করব সেই পেজটাকে আমরা সিলেক্ট করে দিব। এরপরে আপনি যেভাবে টার্গেটিং করতে চান বা আপনি যেভাবে বাজেট এন্ড শিডিউল দিতে চান সেটা দিয়ে দিবেন। আর তার নিচে হচ্ছে টার্গেটিং অপশনটা আছে আপনার এখানে, এই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখান থেকে আপনি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এই অপশনটাতে চলে যাবেন। তারপরে এখানে দেখতে পারবেন যে অডিয়েন্স অপশনটা চলে আসছে। তো এখানে আপনি লোকেশন ওয়াইজ টার্গেট করতে পারেন, এজ ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, এবং ডিটেল টার্গেটিং এ কি হবে, বিভিন্ন টার্গেটিং অডিয়েন্স আসবে, সেখান থেকে আপনি টার্গেট অডিয়েন্সটাকে সিলেক্ট করতে পারেন। দেন আপনি এটাকে চাইলে সেভ করতে পারেন, আপনি চাইলে নাও করতে পারেন। একটু আগে যে আমরা অডিয়েন্সটাকে সেভ করছিলাম সেটাই যে ইউজ সেভ অডিয়েন্স এখানে পাবো। আর কাস্টম অডিয়েন্স এই জায়গার কাজ আপনি এখন করবেন না, এখানে অনেকেই ভুল করবে। কাস্টম অডিয়েন্সের কাজ এখনো শেখায়নি, এটা পরে শেখাবো। তো আমরা এখানে দেখতে পারতেছি একটু আগে যে আমরা অডিয়েন্সটাকে সিলেক্ট করলাম, সেকেন্ড ফেজ ডেমো নামে সেভ করছে, ওটাকে আমি এখানে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে দেখতে পারবো যে ওই অডিয়েন্সটা আমার অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে কি হলো, এক কাজ আমার বারবার করতে হচ্ছে না, আমার এখানে অডিয়েন্স রেডি হয়ে আছে। এরপর আপনি চাইলে প্লেসমেন্ট চেঞ্জ করতে পারেন এবং নেক্সটে চলে আসতে পারেন। সো এখানে আসার পরে আমরা কি করব,
এই মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড যেটা আছে সেটাকে অবশ্যই মার্ক করে রাখবেন, এটার অনেকগুলো সুবিধা আছে। তো ফেসবুক আপনাকে যেগুলো রেকমেন্ড করে সেগুলো সাধারণত মেনে চলার চেষ্টা করবেন। এরপর আমি এখানে ইমেজ বা ভিডিও দিব। তো যে কোনো ইমেজ বা ভিডিও দিতে পারি। আমরা প্রথমেটাই দিলাম সাপোজ। ইমেজের কারণে প্রবলেম না হওয়ারই কথা। এবং এখানে আমি একটা প্রাইমারি টেক্সট দেই। সাপোজ প্রাইমারি টেক্সট দিলাম, প্লিজ লাইক আওয়ার পেজ। ঠিক আছে, ওকে। সো এখন দেখেন, এখানে আশা করি আমাদের এররটা আর আসবে না। ওই এররটা এই কারণে আসছিল, ওই এখানকার এই এআই টেক্সট যেগুলো ছিল সেগুলোকে সিলেক্ট করার পরে দেখেন এখানে আর কোনো প্রবলেম নেই। এখন আমি যদি চাই এখানে জাস্ট পাবলিশ করে দিলে অ্যাড ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। আর কোনো কাজ নেই এখানে, সিম্পল জিনিস, একটা পেজ লাইক ক্যাম্পেইন করা। এখন এটা একটা প্র্যাকটিক্যাল ভার্সন আমি আপনাদেরকে দেখাই। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি ধরেন একটা রিয়েল সাপোজ অ্যাড ম্যানেজারে যাব যেখানে অলরেডি কিছু কাজ করা হয়েছে, ঠিক আছে। যেমন ধরেন এখানে আমি একটা অ্যাড ক্যাম্পেইনে চলে আসলাম। ওকে, তো এখন পর্যন্ত যদি এইটুকু জিনিস বোঝেন তাহলে এখন আমি যেটা বোঝাবো সেটা আপনি বুঝে যাবেন। আচ্ছা, তো আশা করি সবাই আমার কথা শুনতে পারতেছেন। সবাই আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জাস্ট জানাবেন কাইন্ডলি। তারপরে আমি আপনাদেরকে রিয়েলি আমাদের একটা রানিং অ্যাড ক্যাম্পেইনের ভিতরে কাজ দেখাচ্ছি যে কিভাবে আমরা কাজটা করতে পারি। আচ্ছা, অনেকে বলছে ডলারের জায়গায় টাকা আসে, সমস্যা নেই, যেভাবে আছে থাকুক, ওগুলো কোনো প্রবলেম না। যখন কার্ড অ্যাড করবেন প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে। আপনি চাইলে চেঞ্জও করতে পারেন, তবে চেঞ্জ করলে অনেক সময় অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশনে যায়। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো যাই হোক আমি পুরো বিষয়টা দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখন আপাতত আমরা বেশি কথা না বলি, আমি পুরো বিষয়টা আগে শেষ করি একবার। আচ্ছা, তো এতক্ষণ যদি কেউ ক্লাসে নাও এসে থাকেন বা পরেও এসে থাকেন, সমস্যা নেই, এখন বিষয়টা সলভ হয়ে যাবে। তো দেখেন এটা একটা রানিং আমাদের অ্যাড ম্যানেজার, এখানে অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন এখানে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। সো যাই হোক, আমরা এখানে একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করব, এখানে পেমেন্ট মেথড অলরেডি অ্যাড করা আছে। তো আমরা এখানে যেটা করবো, একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করি। ধরেন আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাকে সিলেক্ট করলাম, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করলাম। ক্যাম্পেইনের নাম যে কোনো একটা দিয়ে দিলাম, এরপর আমরা নেক্সট অপশনে চলে আসলাম। অ্যাডসেটের নাম যা মন চায় আপনি দিতে পারেন। সেম আগের কাজটাই করব, আমি অন্য কোনো কাজ করব না, জাস্ট সেম কাজটাই করব। পেজটাকে সিলেক্ট করলাম, একটা বাজেট দিলাম। আচ্ছা, এরপর এখানে অডিয়েন্স কন্ট্রোলটাকে আমি এভাবে রাখবো, যেহেতু পেজ লাইক ক্যাম্পেইন আমি আলাদাভাবে টার্গেট করব না। কারণ এখানে একটা বিষয় আছে যে আপনি দেখতে পারতেছেন যে আমি এখন যে অ্যাড ম্যানেজারটাতে কাজ করতেছি, ফেসবুক অ্যাড ম্যানেজারে কিছু বিষয় আছে। বিষয়টা কি, যে আপনি যখন একটা অ্যাড ম্যানেজারে রেগুলার বেসিসে কাজ করেন বা রেগুলার বেসিসে আপনি অ্যাড ক্যাম্পেইন পাবলিশ করে দেন, লাইভে দেন, তখন কিছু ডাটা কালেক্ট করে সেই অ্যাড ম্যানেজারটা। এবং পরবর্তীতে আপনি যখন ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলো লাইভে দেন, তখন কি হয়, ওই সিমিলার ডাটাগুলো যে আপনার কালেক্ট করা থাকে, ওই রিলিভেন্ট অডিয়েন্সকে আপনার অ্যাডভার্টাইজমেন্ট গুলো ফেসবুক দেখায়, যাতে করে আপনার কাছ থেকে একটা ভালো রেজাল্ট আপনি পেতে পারেন আর কি। তো যাই হোক আমি এখানে অডিয়েন্স কন্ট্রোলটা এইভাবে রাখবো, কারণ আমার অডিয়েন্সটা অনেক বড় আকারে আছে। কারণ অনেকদিন ধরে এই অ্যাড ম্যানেজারটা আমি ইউজ করি। প্লেসমেন্টে যেভাবে আছে সেভাবেই থাকবে। এরপর আমি নেক্সট অপশনে চলে আসবো। সো এরপরে আমি এখানে যে কাজটা করব, অ্যাড এর নাম যেটা সেটা আমি দিলাম যে পেজ লাইক অ্যাড ডেমো। এরপরে আমি এখান থেকে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড যেটা মার্ক করা আছে সেটা এইভাবে থাকলো। এখন এখানে আমি যে কোনো একটা ইমেজ বা ভিডিও দিব, তাই না? আচ্ছা, ভালো কথা। তো এইখানে আমি কি ইমেজ বা ভিডিও দিতে পারি? উম দেখি, আমার এখানে দেখেন অনেকগুলো রিলিভেন্ট মানে রিসেন্টলি এগুলোকে আমরা ইউজ করছি, সেই জন্য এই ইমেজ বা ভিডিওগুলো এখানে আছে। আমরা চাইলে আমাদের কম্পিউটার থেকেও আপলোড করতে পারবো।
তো যাই হোক আমরা এখান থেকে ইউজ করব যেহেতু এগুলো অলরেডি আছে এই জায়গাতে। আমি অ্যাড ক্যাম্পেইনটা লাইভে দেবো একটু, নেক্সট যখন ক্লাসে আসবেন তখন আপনাকে দেখাবো যে কয়টা লাইক আসলো। একদিনের জন্য শুধু আমি লাইভে দিব, তাহলে তো আবার টাকা খরচ হতে থাকবে। জাস্ট একদিনের জন্য লাইভে দিব। ধরেন যে আমি এখানে একটা ভিডিও নিলাম, এই ভিডিওটাকে আমি জাস্ট এখানে সিলেক্ট করলাম। ওকে, সো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখেন এই ইমেজটা, সরি এই ভিডিওটা যখন আমি নিলাম, ভিডিও নেওয়ার পরে এখানে অটোমেটিক একটা থাম্বনেল জেনারেট হয়ে গেছে। তো আমরা যদি চাই এই থাম্বনেলটাকে চেঞ্জ করব, সেই ক্ষেত্রে এখানে দেখেন এডিট ভিডিও নামে অপশনটা আছে, এডিট ভিডিওতে আমি ক্লিক করলাম। তো এডিট ভিডিওতে ক্লিক করার পরে আমরা এখানে যে থাম্বনেল অপশনটাতে যাব, থাম্বনেলে যাওয়ার পরে এখানে কি আছে, অটোমেটিক করা আছে, এটাকে ম্যানুয়াল করা। ম্যানুয়াল করার পরে দেখেন কই থেকে কোন থাম্বনেলটা আপনার ভালো লাগে, অথবা আপনি চাইলে আপলোড করতে পারেন আপনার কম্পিউটার থেকে যদি কোনো থাম্বনেল ক্রিয়েট করা থাকে। সো এই ক্ষেত্রে এটা কোন ধরনের থাম্বনেল ভালো লাগে একটু দেখি এখানে। আচ্ছা, থাম্বনেল যেগুলো আছে সেগুলোতে নিজের ফেস গুলো ইউজ করলে খুব ভালো হয় আর কি, মানে ফেস রিলেভেন্ট, মানে ফেস গুলো যদি সামনের দিকে থাকে তাহলে ভালো হয়। তো যাই হোক এটা মোটামুটি ঠিক আছে। তো এটাকে আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু থাম্বনেলটা এখন আমার দেখায় নাই, হ্যাঁ, এই যে দেখেন চলে আসছে এখন। এখন হচ্ছে আপনার প্রাইমারি টেক্সট। সো প্রাইমারি টেক্সট খুবই ইম্পর্টেন্ট। এক নম্বর কথা হচ্ছে আমার কন্টেন্ট ইম্পর্টেন্ট, যে ইমেজ বা ভিডিওটা, সেটা যদি ভালো না হয় মানুষ লাইক বা ফলো দিবে না। তো এটার ভালো এই জন্য আমি একটা ভিডিও দিলাম, আর এখানে আমার একটা প্রাইমারি টেক্সট দরকার। তো আমাদের অলরেডি ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে অনেকগুলো হেডলাইন আছে, আমি সেখান থেকে কপি করে নিয়ে আসবো। যেমন দেখেন, সেরা শিক্ষার্থীদের জন্য থাকছে কক্সবাজার, সাজেক বা সিলেট ট্যুর, ঠিক আছে। এরপর লিখে দিলাম যে বিস্তারিত জানতে পেজে লাইক বা ফলো দিয়ে রাখুন। আচ্ছা, তো আমাদের এই হেডলাইনটার কারণে কি হবে, হেডলাইনটা আমাদের শর্ট বাট মোটামুটি কাজের, যেহেতু এটা আমরা মেইন অডিয়েন্সটাকে কি করতে পারি, জাস্ট মেইন আমাদের হেডলাইনটা দেওয়ার পরে তাদেরকে একটু আমরা পজ করাইতে পারি যে না একটু থামি, আসলে কি এসআরটিএমএল দিচ্ছে একটু দেখি। ওই দেখার জন্য যে একটু ওয়েট করবে, এটাই আপনার জন্য একটা বেনিফিট বা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। সো এখানে আপনি চাইলে ইমোজি দিতে পারেন। তো ধরেন যে আমরা একটা ইমেজ দিলাম, ইমোজি দিলাম, সরি এখানে লাভ রিয়েক্ট দেওয়া যাবে না, এখানে আমরা হচ্ছে এই আইকনটা দিই। তো অনেকে আবার আছে যারা এত কিছু বোঝে না, বুঝছেন, পেজের লাইক কই থেকে দিতে হয়, তাদের জন্য আপনার ভালো হয় যে পেজের লিঙ্কটা এখানে দিয়ে দেন, তাহলে ডিরেক্টলি তারা আপনার পেজে চলে আসবে। এটা হচ্ছে যে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি। এখন আমি যদি আরো টাইম নিয়ে কাজ করি তাহলে আমি আরো সুন্দর মতো হেডলাইন দিতে পারবো। কি হলো আবার এটার? আচ্ছা, আমাদের ফেসবুকের পেজের লিঙ্কটাকে আমি জাস্ট কপি করলাম, কপি করে এখানে চলে আসলাম। ওকে, এখানে তো ভুল হয়ে গেছে, পেজের লিঙ্কটা কপি হয়নি, এই যে পেজের লিঙ্ক। সো পেজের লিঙ্ক আমি কপি করতেছি এবং কপি করে এখানে দিচ্ছি। দেখেন এই যে একটা ছোট্ট ভুলের কারণে আমাদের পেজে কিন্তু লাইক আসতো না। তো এখন দেখেন এখানে প্রাইমারি টেক্সট যখন আমি একটা দিলাম, একটা দেওয়ার পরে এখানে নট অপটিমাইজড দেখাচ্ছে। তো কি বলতেছে যে অ্যাড টু অর মোর টেক্সট অপশন, এই যে ছোট ছোট ইস্যুগুলো আছে এগুলোর কারণে আপনার একটা অ্যাড ক্যাম্পেইনের রেজাল্ট
কম বা বেশি আসতে পারে। তো তারা যেটা আপনাকে সাজেস্ট করতেছে সব সময় সেটাকে আপনি ফলো করবেন। আর সবার নিচে আপনি বিভিন্ন হ্যাশট্যাগ দিতে পারেন, যাতে করে ফেসবুক আরো সহজে বুঝতে পারে যে কোন ধরনের অডিয়েন্সকে আপনি টার্গেট করতেছেন, বা যারা এই ধরনের হ্যাশট্যাগ গুলো দিয়ে সার্চ করবে তাদের কাছে যাতে আপনার অ্যাড ক্যাম্পেইন গুলো যায়। তো আমি এখানে ৩ টা হ্যাশট্যাগ ইউজ করলাম। একটা হচ্ছে এসআরডিএমআইটি, একটা ফ্রিল্যান্সিং, একটা ডিজিটাল মার্কেটিং। কাজ কি হবে? যখন কেউ এসআরডিএমআইটি লিখে সার্চ করতে পারে, তখন আপনার এই অ্যাড ক্যাম্পেইনটা তার কাছে যাইতে পারে। এটা যাবেই যেরকম বলা যাবে না। বা যারা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এই রিলেটেড অডিয়েন্স তাদের কাছে যাইতে পারে। আবার এখানে ফেসবুকও জিনিসটাকে ধরতে পারবে যে না, আমার যে অ্যাড ক্যাম্পেইনটা যে বানাচ্ছে সে আমাকে এটা বলতেছে যে এই রিলেভেন্ট অডিয়েন্সকে আমি ধরতে পারি। তো এখানে আমার একটা প্রাইমারি টেক্সট গেল, ঠিক আছে? তো এইটুকু জিনিসকে আমি জাস্ট কপি করে রাখি। এরপর আমি এখানে আরেকটা প্রাইমারি টেক্সট দিব। সেকেন্ড প্রাইমারি টেক্সটটা দিলাম। জাস্ট যেটুকু জায়গাকে আমি কপি করছি সেটুকুকে আমি জাস্ট সেম রাখবো। কিন্তু প্রথমের যে হেডলাইনটা আছে, প্রথমে হেডলাইনটা আমি চেঞ্জ করব। এখন ধরেন যে এখানে আমার আরেকটা হেডলাইন, যে প্রশিক্ষণ শেষে চেষ্টা করা হবে 50 থেকে 100 জনকে চাকরি দেওয়ার জন্য। এখন আপনি যদি ডাইরেক্টলি চাকরি কথা লেখেন বা ইনকাম কথাগুলো লেখেন বা টাকার কথাগুলো লেখেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাডভার্টাইজমেন্টে রিজেক্টে যাইতে পারে। কেন? কারণ এটা কাইন্ড অফ স্প্যামিং টাইপের ওয়ার্ড হইতে পারে। তো এই জন্য আপনি এখানে স্টার দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? অথবা এমন কিছু একটা আহ ক্যারেক্টার দিতে পারেন যাতে করে ফেসবুক এই জিনিসটাকে ধরতে না পারে। তো যাই হোক, এখন আমরা এটাতেও একটা ইমোজি অ্যাড করতে পারি। ওকে, এখানে আমরা লাভ ইমোজিটাকে অ্যাড করলাম, যেটা শুরুতে দিলাম। ইমোজি দিতেই হবে এরকম কিছু না, দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। এটা আপনার উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে আমার এখানে ২টা হয়ে গেল। এখন এখানে কি বলছে? পার্শিয়ালি অপটিমাইজ। তাহলে আমরা আরেকটা এখানে প্রাইমারি টেক্সট দেবো, ঠিক আছে? আরেকটা প্রাইমারি টেক্সট এখানে আমি অ্যাড করব। আরেকটা জিনিস মনে রাখবেন, যে ফেসবুকে বা ইনস্টাগ্রামে যেখানে আপনি অ্যাড ক্যাম্পেইন করেন না কেন, প্রত্যেকটা ক্যাম্পেইন রান করার পরে সেটাকে কমপক্ষে ৩ থেকে ৫ দিন টাইম দিবেন অপটিমাইজড হওয়ার জন্য। মানে আপনি যদি জাস্ট কোন রকম ২৪ ঘন্টা রান করায় বললেন যে না এখান থেকে ভালো রেজাল্ট আসতেছে না, এটা করা যাবে না। তাকে অ্যাটলিস্ট ৭২ ঘন্টা টাইম দিতে হবে অপটিমাইজড হওয়ার জন্য। কারণ একটা ফেসবুক ক্যাম্পেইন টাইম নেয়। প্রথমে সে বুঝে যে আমার কোন অডিয়েন্সের কাছে যাওয়া উচিত, তারপরে সেই অনুযায়ী অপটিমাইজড হয়, রেজাল্ট দেয়। এখন আমি এখানে আরো একটা হেডলাইন দিব। ওকে, সো এখানে আমি আবার লিখলাম যে ফ্রিল্যান্সারদের জন্য ২০ লক্ষ টাকার ফান্ডিং দিচ্ছে এসআরডিএমআইটি। আচ্ছা, তো এখানে দেখেন ২০ লক্ষ টাকা, এই কথাটা কাইন্ড অফ স্প্যামিং টাইপের ওয়ার্ড। তো এই ক্ষেত্রে আপনি বিভিন্ন ক্যারেক্টার ইউজ করতে পারেন, যেমন স্টার দিতে পারেন বা অন্য ক্যারেক্টার ইউজ করতে পারেন, ঠিক আছে? এরকম একটা ক্যারেক্টার দিতে পারেন। তো এখানে আমি ক্যারেক্টারটাকে একটু চেঞ্জ করে দিলাম যাতে আমার অ্যাডভার্টাইজমেন্টটা রিজেক্ট না হয়। আর রিজেক্ট যদি হয় সেই ক্ষেত্রে আবার কি করতে হবে? আপনার ক্যাপশন গুলাকে একটু চেঞ্জ করে দিতে হবে যাতে স্প্যামিং টাইপের কোনো ওয়ার্ড না থাকে। এগুলো যদি স্প্যামিং টাইপের ওয়ার্ড না, আমরা বাস্তবে এরকম কাজ করতেছি, বাট তারপরে ফেসবুক সেটাকে স্প্যামিং হিসেবে ধরতে পারে। এটা কাইন্ড অফ এমএলএম মার্কেটিং এর জায়গায় ফেলতে পারে, বা আনরিয়ালিস্টিক আউটকাম, ঠিক আছে? এখানে আনরিয়ালিস্টিক আউটকামটাকেও ধরতে পারে। মানে এটা হচ্ছে একটা আপনার ওয়ার্নিং দেয়। ওই যে আমি বলছিলাম না প্রথম দিনে, যে ফেসবুকের অ্যাড পলিসিটা ভালো মতো করে বোঝার জন্য। তো এই জন্য আপনাকে ফেসবুকের অ্যাড পলিসিটা বুঝতে হবে। তো যাই হোক, এখানে আমাদের ৩টা ক্যাপশন দিয়ে দিছি। এখন আপনি এখানে দেখতে পারেন যে ওই যে পার্শিয়ালি অপটিমাইজড বাই অপশনটা নাই, চলে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে একটা জিনিস আপনাদের মনে হইতে পারে যে স্যার এখানে আমি ৩টা প্রাইমারি টেক্সট দিলাম বা ক্যাপশন দিলাম, এখন আমার কন্টেন্ট তো এখানে একটাই ভিডিও, তাহলে কিভাবে কি? এখন এটা হচ্ছে কি, যে আমার এখানকার প্রিভিউ দেখতে হবে, অ্যাডভান্স প্রিভিউ।
সো আমার সাপোজ একটা অ্যাডভার্টাইজমেন্ট, আপনি একবার সেই অ্যাডটাকে লাইক করছেন বা সেখানে হয়তো বা আপনি ইংগেজ করছেন, পরবর্তীবার যখন আবারও আপনার কাছে অ্যাডভার্টাইজমেন্টটা আসবে, সেই ক্ষেত্রে হয়তো বা ক্যাপশনটা চেঞ্জ হয়ে আসতে পারে, বা এক একজন অডিয়েন্সের কাছে সেটা এক এক রকম ভাবে যাবে, এবং এটা অটোমেটিক্যালি হবে। এটা নিয়ে আপনার মাথা ব্যথা নেই, আপনার কাজ হচ্ছে এখানে ইনপুট দেওয়া বা তাকে গাইডলাইন দেওয়া। আমি কি করতেছি, অ্যাড ম্যানেজারটাকে গাইডলাইন দিচ্ছি যে তুমি এভাবে কাজটা করো, বাকি কাজটা ও ওর সিস্টেম অনুযায়ী করবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করছি, তিনটা প্রাইমারি টেক্সট দিলাম এবং আমাদের পুরো অ্যাড ক্যাম্পেইনে সবগুলো কাজ করে ফেলছি। এখন দেখেন আমার কাজ এখানে শেষ। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যদি আপনি ভিডিও দেন, চেষ্টা করবেন ভিডিওটা যাতে 15 সেকেন্ডের মধ্যে হয়, অথবা কোনো রিলস হয় যেটা 60 সেকেন্ড বা 90 সেকেন্ডের মধ্যে। লং ভিডিও যদি দেন, সেই ক্ষেত্রে পেজের লাইকটা কম আসতে পারে। অথবা আপনি কোনো ভালো একটা ইমেজ দেন যেটা খুবই ইংগেজিং টাইপের ইমেজ, ঠিক আছে, যেটা কাস্টমারের বা আপনার অডিয়েন্সের মনোযোগটা নিতে পারবে। এখন আমার কাজ শেষ। এখন এখানে ট্র্যাকিং নামে একটা অপশন আছে, আমি চাইলে ট্র্যাকিং দিতেও পারি, নাও দিতে পারে। এটা হচ্ছে যদি আপনার পিক্সেল সেটআপ থাকে তাহলে আপনি ট্র্যাকিং করতে পারেন, আদারওয়াইজ এটা আপনার কোনো দরকার নেই। তো আমি এখানে পাবলিশ করে দিতে পারি, পাবলিশ নাও করতে পারি, জাস্ট এই ট্র্যাকিংটা সিলেক্ট করে বা না করে। তো আমার যেহেতু অলরেডি সেট আপ করাই আছে, তাহলে আমি এটাকে জাস্ট কি করলাম, এখানে মার্ক করে দিলাম। তো আপনি যদি এটা নাও দেন আপনার কোনো সমস্যা নেই, আমি জাস্ট এটা কেন দিলাম, যাতে আমাকে ডাটা কালেক্ট করে দেয় ফেসবুক। এখন আপনি বলতে পারেন স্যার আমাকে কি ডাটা কালেক্ট করে দিবে না যদি আমি এটা মার্ক না করি? অবশ্যই দিবে, বাট আমাদের ডাটাটা কি হবে, আর একটু রিলিভেন্ট হবে। তো এটা কোনো খুব একটা বড় কোনো ইস্যু না। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট এটা কি বলবো, এটা করলে ভালো, না করলেও আপনাদের জন্য প্রথম অবস্থায় কোনো সমস্যা নেই। তাহলে আমার অ্যাড ক্যাম্পেইনের কাজ পুরোটাই শেষ, আর কোনো কাজ বাকি নেই। এখন আমি এটাকে পাবলিশ করে দিতে পারবো। তবে তার আগে আপনাদেরকে আর একটা কাজ দেখাবো। এই কাজটা দেখানোর পরে অ্যাড ক্যাম্পেইনটাকে আমি পাবলিশ করব। সেটা হচ্ছে এই যে এখানে আসবো আমি, এই যে এই যে বাজেট এন্ড শিডিউল, যখন আমি এখানে বাজেট দিলাম এবং শিডিউলিং করলাম, তারপরে এখানে নিচে দিকে দেখতে পারবেন যে ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং এ স্পেসিফিক টাইম পিরিয়ড। আপনি যদি চান যে কিছু স্পেসিফিক টাইমে অ্যাড ক্যাম্পেইনের বাজেট বাড়ায় দিবেন, আপনার অ্যাড ক্যাম্পেইনের বাজেট কত, $15। এখন আপনি যদি বলেন যে স্যার আমি সন্ধ্যার পরে অ্যাড ক্যাম্পেইনের বাজেট $5 করে বাড়াবো, বাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। নাও বাড়াতে পারেন। এখানে বিষয়টা কি, যে আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন, আপনাকে বাধ্যতামূলক কিছু করতে বলা হয়নি। সেটা দিলে ভালো হয়, কারণ আমরা বাংলাদেশে কিছু স্পেসিফিক টাইমে মানুষ ফেসবুক বেশি ইউজ করি। যেমন ধরেন আমার ক্যাম্পেইনটা 1 মাস চলবে বা 10 দিন চলবে, সেই ক্ষেত্রে আপনি এখানে স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা দিয়ে দিবেন। তো আজকে 17 তারিখ, সাপোজ এখানে আমার অ্যাড ক্যাম্পেইনটা আজকে রাতে বা কালকের মধ্যে পাবলিশ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমি 18 তারিখ দিলাম, যে 18 তারিখ উম কোন সময় দেবো, 18 তারিখ হচ্ছে বিকাল 5টা। 5টা মানে কি, 18 17, আচ্ছা 17 মানে হচ্ছে বিকাল 5টা থেকে আপনার সাপোজ ধরলাম যে জুন মাসের 30 তারিখ পর্যন্ত সাপোজ আমি অ্যাড ক্যাম্পেইনটা রান করব। অ্যাড ক্যাম্পেইন কিন্তু যে কোনো সময় আমি চাইলে বন্ধ করতে পারি, জাস্ট এখানে আমি বেশি করে দিলাম সেফ জোনে থাকার জন্য, যাতে অ্যাড ক্যাম্পেইনটা বেশি দিন চললেও এটা পরিবর্তন না হয়। এখন পরবর্তীতে আপনি চাইলে অ্যাড ক্যাম্পেইনের ভিতরে সেটিংও চেঞ্জ করতে পারেন, বাট বারবার সেটিং চেঞ্জ না করাটা ভালো। এবং ধরেন এই বিকাল 5টা থেকে রাত 10টা 30, 10টা 30 মানে কত, 22, তাই না? তাহলে 10টা 30 পর্যন্ত আমরা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটাকে বেশি করে বাজেট দিব। কতটুকু বাজেট দিব, সাপোজ এই ক্ষেত্রে বাজেট দিলাম আমি $3। তাহলে এই সময়টাতে আমার $3 বেশি স্পেন্ড হবে, আর নর্মালি আমার বাজেট কত, $15। তো এইভাবে আমার বাজেটটা ইনক্রিজ হবে। আপনি চাইলে এখানে অ্যাড অ্যানাদার টাইম করতে পারেন, সকালের কিছু স্পেসিফিক টাইম, ওই টাইমটা তো আপনি অ্যাড করতে পারেন। যেমন ধরেন আমি এখানে আরো একটা টাইম দেব, আহ মে মাসের 18 তারিখ থেকে আমি সাপোজ জুন মাসের 30 তারিখ পর্যন্ত দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে যে ক্যান নট ওভারল্যাপ ইউর হাই ডিমান্ড পিরিয়ড। আচ্ছা, আমাকে বলতেছে টাইম পিরিয়ডটাকে চেঞ্জ করার জন্য। আচ্ছা, আমি এখানে একটা জিনিস জাস্ট দেখি যে সময়টাকে যদি চেঞ্জ করি, আমি সাপোজ সকাল 10টার দিকে দেই, এটাকে সকাল 11টা 59 দিই, এই ক্ষেত্রে কি ওয়ার্নিংটা থাকে কিনা? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের ওয়ার্নিংটা আছে। তাহলে আমাদের এখানে কি, যেহেতু তারা একটা ওয়ার্নিং দিচ্ছে,
ওভারল্যাপ না করাটাই ভালো। তাহলে এই ক্ষেত্রে আমি এটাকে রিমুভ করে দিতে পারি। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, সাধারণত আমরা বিকাল 5টার পর থেকে বা সন্ধ্যার পর থেকে রাত 10টা 11টা পর্যন্ত ফেসবুকটা বেশি ইউজ করি। সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা ঠিক আছে, এটাকে আমি ওভারল্যাপ করলাম না। তাহলে আমার এখানে মোটামুটি কাজ শেষ হয়ে গেল। এখন আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে অডিয়েন্স টার্গেটিং এর ক্ষেত্রে, যেটা একটু আগে আমি দেখাইনি। কারণ আমি সুইচ টু অডিয়েন্স টার্গেটিং এ চলে গেলাম, অরিজিনাল অডিয়েন্সে চলে গেলাম। এখানে আসার পরে আমার অডিয়েন্স কই গেল, এই যে নিচের দিকে আমার অডিয়েন্স, ঠিক আছে। প্রত্যেকটা কাজ কিন্তু আমি আপনাদেরকে বুঝাই বুঝাই করাচ্ছি। এখানে আমিও মুখস্থ করে ক্লাস করাই না, আপনিও কিন্তু মুখস্থ করে কোনো কাজ করবেন না। পুরো বিষয়টা বোঝার বিষয়। এটা এমন একটা বিষয় যেটা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কেউ এখানে এভাবে পারবে না যেভাবে আপনি বুঝতেছেন। এই কারণে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রভাবটা, সেটা অন্যান্য জায়গা থেকে কম। যেমন গ্রাফিক্সে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে, বাট ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে দেখেন সেটা কিন্তু ওইভাবে না। আপনি বরং ইউজ করতেছেন এআই কে, এআই কিন্তু আপনাকে ওইরকম ভাবে রিপ্লেস করতেছে না। তো যাই হোক, ডিটেল টার্গেটিং এখানে আমি ক্লিক করব। আপনাদেরকে একটু আগে দেখালাম যেখানে আমি সার্চ করে করে কিওয়ার্ড নিয়ে আসলাম, যেমন এখানে আমি ফ্রিল্যান্সিং নিয়ে আসছিলাম, তাই না? তো যে কোনো একটা অডিয়েন্সকে আমি টার্গেট করলাম। এখন আপনি যদি বলেন স্যার আমি এভাবে টার্গেট করব না, আমি অন্যভাবে টার্গেট করব, কিভাবে? তাহলে আপনি এখানে ব্রাউজে চলে যাবেন। তো ফেসবুকে আপনার যে অডিয়েন্সটা আছে ওভারঅল, সেই অডিয়েন্সটাকে মূলত 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। তো ইন্টারেস্ট মানে তো বুঝতেছেন, যার যেই বিষয়ের প্রতি ইন্টারেস্টেড। আপনি এখানে জাস্ট ক্লিক করলে দেখতে পারবেন যে অনেকগুলো ক্যাটাগরি বের হয়েছে। এখন যে যে ক্যাটাগরির প্রতি ইন্টারেস্টেড, যেমন দেখেন শপিং অ্যান্ড ফ্যাশন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, তো যেই টাইপের অ্যাড ক্যাম্পেইন হবে সেই টাইপের অডিয়েন্সকে আপনি এখান থেকেও টার্গেট করতে পারেন। আপনি চাইলে সার্চ করেও নিয়ে আসতে পারেন। যেমন ধরেন যে হচ্ছে আপনার শপিং অ্যান্ড ফ্যাশন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওর সাব ক্যাটাগরি গুলো বের হবে, যেমন বিউটি, ক্লোদিং, ফ্যাশন, ঠিক আছে। আমি যদি এখানে ক্লোদিং এ ক্লিক করি তাহলে ক্লোদিং এর রিলেভেন্ট অন্যান্য সাব ক্যাটাগরি গুলো চলে আসছে, মানে একটা ক্যাটাগরির ভিতরে একাধিক সাব ক্যাটাগরি আসছে। এখন আপনি যদি এখানে সিলেক্ট করেন তাহলে সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার টার্গেটেড কিওয়ার্ড হিসেবে চলে আসবে। এখন যেহেতু আমি এখানে ফ্রিল্যান্সিং টার্গেট করছি, এখন ধরেন আমি এখানে বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিতে যাব। এখান থেকে দেখেন অ্যাডভার্টাইজিং আছে, এটা আমাদের রিলিভেন্ট, তাহলে এটাকে আমি মার্ক করতে পারি। যখন মার্ক করবেন অটোমেটিক্যালি অ্যাডভার্টাইজিংটা চলে আসবে, যে দেখেন অটোমেটিক্যালি চলে আসছে। এরপর আর কি আছে এখানে, বিজনেস এন্ড ফাইন্যান্স, তারপরে ইকোনমিক্স, এই যে দেখেন আহ এন্টারপ্রেনারশিপ আছে, এখানে আমি এটাকে দিলাম। মার্কেটিং, তারপরে যে অনলাইন আছে, অনলাইনের ভিতরে দেখেন ডিজিটাল মার্কেটিং পাওয়া গেছে, এটাকে আপনি মার্ক করেন। ইমেল মার্কেটিং আছে, এটাকে মার্ক করতে পারেন। অনলাইন অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এগুলো আমার দরকার আছে না, তো যেটা আমার দরকার নেই সেটাকে আমি মার্ক করব না। তাহলে এটা কি আমার ইন্টারেস্ট। এখন আপনি দেখেন যে কয়েকটাকে আপনি টার্গেট করছেন সেই কয়েকটা এখানে চলে আসছে। তাহলে এটা আপনার একটা অডিয়েন্স হয়ে গেল। এখন আপনি চাইলে এখানে ব্রাউজ করতে পারেন। এখন ডেমোগ্রাফিক নিয়ে আসতে পারেন। ডেমোগ্রাফিকটা কিরকম, যেমন এডুকেশন, ফিনান্সিয়াল, রিলেশনশিপ, ঠিক আছে, ওয়ার্ক, এরকম ভাবে ভাগ করা আছে। তারপরে আরেকটা কি আছে, বিহেভিয়ার মানে কাস্টমার বিহেভিয়ার। অ্যানিভার্সারি, যেমন সামনে যদি কারো অ্যানিভার্সারি থাকে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। তারপরে হচ্ছে আপনার কাস্টমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, মোবাইল ডিভাইস ইউজারদের টার্গেট করতে পারেন। পারচেস বিহেভিয়ার থেকে যারা প্রায় সময় অনলাইনে কেনাকাটা করে তাদেরকে আপনি চাইলে টার্গেট করতে পারেন। যদি ই কমার্স রিলেটেড কোনো প্রোডাক্ট হয় অবশ্যই এটাকে টার্গেট করবে। সো এইখানে যে বিষয়টা আছে এটা আপনার বাসায় বসে বসে একটু রিডিং পড়বেন বা একটু অপশনগুলোকে দেখবেন। এখন একবারে এই জিনিসগুলো আসলে মাথার মধ্যে ঢোকাটা একটু টাফ, বাট আমি আপনাদেরকে যেহেতু বলে দিলাম এখন আপনার জন্য এটা আর অত টাফ হবে না, এটা আপনার জন্য ইজি হবে। তাহলে কি হলো, এখান থেকেও আমি অডিয়েন্সকে বের করতে পারবো। তবে অনেকে হচ্ছে কি এখান থেকে টার্গেট অডিয়েন্সকে বের করতে গেলে ভুলে যায় বা সমস্যা ফেস করে, এই জন্য কি করি আমরা সার্চ করি। সার্চ করে কিন্তু আমরা এখানকার অডিয়েন্সটাকে এখানে নিয়ে আসি, আর অন্য কোনো কিছু না। তাহলে এখান থেকে আমি অডিয়েন্স বের করতে পারলাম, এই বিষয়টা আমি বুঝলাম। তবে আমি এখানে যেটা করতে চাচ্ছি, টার্গেটিং আমি এইভাবে করব না, আমি এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটাকে ইউজ করব। কেন? কারণ আমার অ্যাডভান্টেজ অডিয়েন্সটাই দরকার। কারণ আমার অলরেডি আগে থেকে ডাটা আছে, এবং আমি যেহেতু পেজ লাইক ক্যাম্পেইন করব আমি রিস্ক নেব না। কারণ পেজ লাইক ক্যাম্পেইনে আমার লাইক দরকার। আর যেহেতু আমার অ্যাড ম্যানেজারটা অনেক দিনের ব্যবহার করা, তো আমার খুব উল্টা পাল্টা লাইক আসবে এমনও না। সো লাইকের ক্ষেত্রে এটা খুব একটা ম্যাটার করে না। তো যাই হোক, এখানে আমার যে বিষয়গুলো আছে সেগুলো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি
জাস্ট এখান থেকে এটাকে পাবলিশ করে দিতে পারি। তবে আপনারা যদি মনে করেন যে আমি কোনো কারণে এটাকে কেটে দিলাম পাবলিশ না করে, সমস্যা নেই, এটা ড্রাফট হিসেবে থাকবে। প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইন ৩ টে ভাগে ভাগ করা থাকে, মনে আছে? একটা হচ্ছে আপনার ক্যাম্পেইন, একটা অ্যাডসেট এবং একটা অ্যাড। এখন আপনি এরকম দেখতে লাগতেছে না জিনিসটা উল্টাপাল্টা, কারণ আপনি এখন অ্যাডের ভিতরে চলে গেছেন। অনেক সময় ক্যাম্পেইনও আসতে পারেন, তবে আমি এখানে ক্যাম্পেইনে ক্লিক করলাম, তাহলে আমার ক্যাম্পেইনটা এরকম ভাবে চলে আসলো। সো এখানে কিন্তু কোনটার ভিতরে আছেন এটা বোঝাটাও কিন্তু ইম্পর্টেন্ট। টিক চিহ্নটা কোথায় আছে সেটা দেখবেন। তাহলে আমি এখানে ক্যাম্পেইনের ভিতরে আছি, হ্যাঁ? এখন আপনি যদি বলেন যে আমি এই ক্যাম্পেইনটাকে আবার এডিট করব, আপডেট করব, সমস্যা নেই। যেকোনো ক্যাম্পেইনকে চাইলে যেকোনো সময় আপনি অফ বা অন করতে পারেন। যেমন এটা এখন কি আছে? অন হয়ে আছে। তো আপনি চাইলে এটা জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। এবং চাইলে ভিতরের যেকোনো সেটিং চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, আমি এটাকে জাস্ট এই যে এডিট বাটনটা আছে না? এডিটে একটা ক্লিক করতেছি। এই যে আমাদের ক্যাম্পেইনটা আবারও চলে আসছে। আমি নেক্সট স্টেপে চলে যাব এবং দেখব সব ঠিকঠাক আছে কিনা। দেখেন সবকিছু আমার ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এখানকার অডিয়েন্সটাকে আমরা কেটে দেই, যে অডিয়েন্সটা আমার দরকার নেই। ওকে। এখানে কিন্তু আমার অরিজিনাল অডিয়েন্সটা চলে আসছে, মানে ওই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স চলে আসছে। এরপরে আমি নেক্সট স্টেপে যাব। যাওয়ার পরে আমি দেখব যে আমার সব ঠিকঠাক আছে কিনা। তো সব ঠিকঠাক আছে। আপনি যদি এখন সবকিছু কেটেও দেন, কেটেও দিয়ে ব্রাউজারও আপনি কেটে দেন, তাও সমস্যা নেই। কারণ যখনই আপনি অ্যাড ম্যানেজারে আসবেন, সবগুলো এরকম ভাবেই থাকবে। অটোমেটিক্যালি সেভ করে নেবে। আমি যদি রিফ্রেশও দেই কোনো প্রবলেম নেই। আমি রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের এই একটা সুবিধা। তো দেখেন আমি জাস্ট এই যে এখানে চলে আসলাম, আমার এসআরডিএমএটি পেজ লাইক ক্যাম্পেইন, এটাকে আমি মার্ক করতেছি। এরপরে আমি যেটা করব, নর্মালি আপনি এখান থেকেও নেক্সট করে করে যাইতে পারেন, বা দেখবেন এই যে বাম দিকে বা উপরের দিকে এরকম ভাবে অপশন থাকবে অ্যাড সেট বা অ্যাডে যাওয়ার জন্য, ঠিক আছে? তো আপনি এখান থেকেও আসতে পারেন, অ্যাড সেটে যাইতে পারেন, অ্যাডে যাইতে পারেন, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। সব কাজ আমার কমপ্লিট, আমি জাস্ট চেক দিলাম সব ঠিকঠাক আছে কিনা। এখানে একটা ড্রাফট আছে, ড্রাফটটাকে আমাকে, আচ্ছা ড্রাফট নাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই এটা। ওকে, এরপর আমি এখানে নেক্সট অপশনে চলে আসলাম। ওকে, কোনো প্রবলেম নাই। আর যে অডিয়েন্সটাকে আমরা একটু আগে চেঞ্জ করছিলাম সেই অডিয়েন্সটা দেখে নেন। এই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে জাস্ট লাইভ করে দেব। তো লাইভ করে দেওয়ার আগে আপনি এটাকে অ্যাডভান্স প্রিভিউটা দেখেন। সব সময় নিজেদের অ্যাডভান্স প্রিভিউটা দেখতে হবে, যে আমার অ্যাডের প্রিভিউটা আসলে কেমন, মানুষ এটাকে দেখে থামবে কিনা, লাইক দিবে কিনা, ঠিক আছে? এটাই হচ্ছে আমার মেইন ফ্যাক্ট। আচ্ছা, তো সবকিছু ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি, আমরা এটাকে পাবলিশ করে দিতে পারি। ঠিক আছে, আমি এটাকে পাবলিশ করে দিলাম। ওকে, একটু টাইম নিচ্ছে। দেখেন পাবলিশ হয়ে গেছে, যে দেখেন মাল্টিপল আইটেম পাবলিশ লেখা চলে আসছে। এখন আমরা এই যে এখান থেকে ক্রস বাটনটাতে ক্লিক করব, অ্যাড থেকে আমরা ক্যাম্পেইনে চলে আসলাম, বা ডাইরেক্ট ক্যাম্পেইনেও যদি থাকে এখানে চলে আসবেন, শেষ। এখন এই যে দেখেন, এই যে আমাদের পেজ লাইক ক্যাম্পেইনটা, সবসময় কিন্তু আপনার অনেকগুলো ক্যাম্পেইন থাকলে নাম দেখে দেখে আপনাকে চিনতে হয়, এই জন্য নামটা আমার অনেক দরকার এখানে, ইম্পর্টেন্ট। সো আমরা এটাকে একবার রিফ্রেশ দিতে পারি। তো একটা অ্যাড ক্যাম্পেইন যখন আমি পাবলিশ করি তখন কি হয়, সবার আগে সেটা রিভিউতে যাবে। রিভিউতে যাওয়ার পরে ফেসবুক যদি মনে করে যে না সব ঠিকঠাক আছে, তাহলে ওরা এটাকে পাবলিশ করে দিবে। তো দেখেন এই যে এটা আমার এসআরডিএমএটি পেজ লাইক, এখানে কি বলছে, নো অ্যাড।
আর উপরেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে এবং এই দুটো হচ্ছে আমার ড্রাফট হিসাবে আছে। তো যাই হোক, আমি এটাকে মার্ক করব। মার্ক করে এটা আসলে প্রসেসিং এ আছে কিনা আমি এটা কিভাবে বুঝবো? আমি ডাইরেক্টলি ক্যাম্পেইন থেকে অ্যাডসেটে যাব। কি করছে, সবার আগে মার্ক করছে, এখন আমি অ্যাডসেটে গেলাম, মানে অ্যাডে গেলাম। অ্যাডে যাওয়ার পরে আমি দেখবো কি অবস্থা। দেখেন অ্যাডে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এটা প্রসেসিং এ আছে, তাই না? তো এটা যেহেতু প্রসেসিং এ আছে, তার মানে এটা 24 ঘন্টার মধ্যেই লাইভে চলে যাবে, যদি তারা প্রসেসিংটা ঠিকঠাক মতো আমাকে আপডেট দিয়ে দেয় বা আমার অ্যাড ক্যাম্পেইনে কোনো প্রবলেম না থাকে। শেষ। এভাবে আমার একটা পেজ লাইক ক্যাম্পেইন অ্যাক্টিভ হয়ে যাবে। এমন হইতে পারে কিছুক্ষণের মধ্যে হইতে পারে ক্লাস চলে গেলে। তাহলে কি হলো, আমার কাজটা কি আমি এখানে আপনাদেরকে শেখাই দিলাম। কি বললাম, আমরা কি শিখলাম? আপনারা আজকের পর থেকে যে কোনো ফেসবুক পেজের লাইক অর ফলোয়ার বাড়ানোর ক্যাম্পেইন করতে পারবেন। ঠিক আছে? নিজের জন্য হোক, বাংলাদেশের যে কোনো ক্লায়েন্টের জন্য হোক, বা ফরেন যে কোনো ক্লায়েন্টের জন্য হোক। আপনার নিজের অ্যাড ম্যানেজারে কোনো কাজ করতে হবে না, যেহেতু আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে অ্যাড ম্যানেজার দিয়ে দিবে। সো ওগুলো নিয়ে এখন আপনার বেশি টেনশন নাই। কিভাবে নিব না নিব অ্যাড ম্যানেজার, এটা পরে আমি দেখাচ্ছি। এখন আমার ওইটা টেনশন না। এখন যেহেতু আমাদের অলরেডি সবার একটা অ্যাড ম্যানেজার আছে, সেটা দিয়ে সবাই কাজ করে। 2 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে টার্গেটেড লাইক কিভাবে পাইতে পারি। টার্গেটেড লাইক এটা আমি বুঝাইলাম। আবার আমি কিভাবে টার্গেটেড ছাড়া নন টার্গেটেড লাইক পাবো, সেটাও কিন্তু আমি দেখাই দিচ্ছি। তাহলে আমরা 3 ধরনের এখানে কাজ করে ফেলছি। এটা পৃথিবীর যে কোনো পেজের জন্য, এবং এই ফেসবুক লাইক বা ফলোয়ার যেটা আপনি পাবেন, সেটা সারা জীবন আপনার পেজের সাথে থাকবে, কোনোদিন গায়েব হবে না। অনেকেই হচ্ছে বিভিন্ন 2 নাম্বারই কাজ করে পেজের লাইক ফলোয়ার বাড়ায়, বাট সেই ক্ষেত্রে পেজেরও যেমন ক্ষতি হয়, ঠিক তেমনি আপনার ওই লাইক বা ফলোটা হয়তো একসময় চলে যাবে। তো এই জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ বা স্প্যামিং এই টাইপের কাজ করা উচিত না। আপনি ফেসবুকের অ্যাড ম্যানেজারের থ্রুতে করবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা দেখাতে চাচ্ছিলাম, একটা সেকেন্ড একটু দাঁড়ান। আমি অনেক ধীরে সুস্থে আপনাদের কাজগুলো করাচ্ছি, আশা করি প্রবলেম হবে না। আচ্ছা, হ্যাঁ এটা হয়ে গেছে, এটা কাজে বুঝতে পারছি। দেখেন, সো যেটা আমি বললাম সেটা হচ্ছে যে আজকে আমাদের কাজ কি ছিল, দুইটা। একটা হচ্ছে যে পেজের লাইক ফলোয়ার টার্গেটেড বা নন টার্গেট, সেটা কমপ্লিট করে করলাম। এখন আমার যে কাজ সেটা হচ্ছে ইনস্টাগ্রামে আমি কিভাবে ফলোয়ার বাড়াতে পারি। এবং এই ক্যাম্পেইনটা বর্তমানে খুব পপুলার একটা ক্যাম্পেইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, শুধুমাত্র বাংলাদেশ না, বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে ছোট ইনফ্লুয়েন্সার সবাই এই ক্যাম্পেইনটা করে। সো এই ক্ষেত্রে আমরা কাজ করতে পারি। আমি নিজে এই ক্যাম্পেইনটা করবো এখন। আমার এই ক্যাম্পেইনটা করা খুব দরকার। আমাদের ইনস্টাগ্রামে কিছু ফলোয়ার দরকার। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে ট্রাফিক যে আছে না, এই ট্রাফিকের মধ্যে যাবেন। ট্রাফিক মানে কি জানেন? অলরেডি অনেকবার বলছি আপনাদেরকে, ট্রাফিক মানে হচ্ছে নির্দিষ্ট একটা সাইটে আমি ভিজিটর নিয়ে যাব। দেখেন, আপনি কিন্তু পেজ লাইক ক্যাম্পেইন করছেন, আপনি কিন্তু জাস্ট ক্যাম্পেইন করে বলতে পারবেন না যে আপনি জাস্ট লাইক পাবেন। লাইক কখন পাবেন? যখন আপনার কন্টেন্টটা মানুষের কাছে যাবে, মানুষ দেখবে, এবং তারপর আপনার পেজের মধ্যে লাইক দেবে, তাই না? ঠিক সিমিলারলি এই ট্রাফিক ক্যাম্পেইনটার ভিতর থেকেও আমি ইনস্টাগ্রামের জন্য ফলোয়ার বাড়াতে পারবো। কিভাবে? আমার কাজ হচ্ছে ইনস্টাগ্রামে ট্রাফিক নিয়ে যাওয়া। আমার কন্টেন্ট যদি মানুষের ভালো লাগে, মানুষ এমনি ফলো আমাকে দিবে। সো এখানে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনকে আমি কন্টিনিউ করব। এখানে দিলাম যে ইনস্টাগ্রাম ফলো ক্যাম্পেইন। আমি এগুলো লাইভ ক্যাম্পেইন করতেছি। এরপরে আমি নেক্সট স্টেপে চলে যাব। এখান থেকে দেখতে পারবেন যে কনভার্সন লোকেশন অনেকগুলো আছে। তো আমি হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে সিলেক্ট করব। সেন্ড ট্রাফিক টু ইওর ইনস্টাগ্রাম প্রোফাইল, ঠিক আছে? ফেসবুক অ্যাড ম্যানেজার কি করতেছে, আপনার ইনস্টাগ্রামে ট্রাফিক নিয়ে যাচ্ছে। এখন আপনার কন্টেন্ট যদি ভালো না থাকে প্রোফাইলে, তাহলে কিন্তু মানুষ আপনাকে ফলো দিবে না, এটা স্বাভাবিক। এরপর আমরা কি করতে পারি, নিচের দিকে এখানে বাজেট দিতে পারি। সাপোজ বাজেট আমি $10 দিলাম, এবং এখান থেকে কন্টিনিউ করব। এখানে আমি অডিয়েন্স কন্ট্রোল এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, সমস্যা নেই। এরপর আমি নিচের দিকে চলে আসলাম। এখন আমি এখান থেকে আমার পেজটাকে সিলেক্ট করব। অবশ্যই আপনার ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রামকে কানেক্ট করে নেবেন।
তা না হলে এই জায়গাটাতে এসে ইনস্টাগ্রামটাকে পাবেন না, বা এখান থেকে কানেক্ট করার অপশনটা পাবেন। আগে থেকে যদি পেজে ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকে তাহলে এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আর যদি আপনার পেজের সাথে ইনস্টাগ্রাম কানেক্টেড না থাকে, সেই ক্ষেত্রে কি হবে, এই যে এরকম হবে। এই দেখেন কি বলছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই এই পেজের সাথে, ঠিক আছে, কানেক্ট করে নিতে হবে। তো আমার যেহেতু এসআরডিএম পেজের সাথে অলরেডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করাই আছে, জাস্ট এই ক্ষেত্রে আমাকে এরকম ভাবে দেখাইছে। তো যাই হোক, এখন আমি কি করব, এখানে আমার সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিতে পারি, অথবা ক্যারোসেল দিতে পারি। ক্যারোসেল মানে কি 2 থেকে 10টা পর্যন্ত ইমেজ বা ভিডিও আপনি দিতে পারবেন। তো আমি এখানে সিঙ্গেল ইমেজ বা ভিডিও এটা দিব। আপনার ইচ্ছা যা মন চায় দিতে পারেন, এখানে আমার কোনো কিছু নেই। আমি একটা ভিডিও এখানে চুজ করব। আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়ান, কোনটা ভিডিও দিব আমি বুঝতে পারতেছি না, এটা দাঁড়ান। আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়ান, যেহেতু লাইভে দিব আমি জাস্ট কন্টেন্টটাকে চুজ করি। আচ্ছা, আমি এখানে একটা কন্টেন্ট দিলাম। এখানে দেখে নেন যে আপনার রেশিও যেটা অরিজিনাল সেটাকে রাখলাম, 1:1 কে রাখলে আপনার এখানে কেটে যাবে একটু, ঠিক আছে, এবং ডান করলাম। আচ্ছা, এখন এখানে আমাকে প্রাইমারি টেক্সট দিতে হবে। সো প্রাইমারি টেক্সট আমরা আগের মতো করে দিতে পারি। আচ্ছা, আগের মতো করে দিতে পারি। আবার যেহেতু এটা ইনস্টাগ্রামে যাবে, তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে কোনো লিঙ্ক কিন্তু আমার কাজ করবে না ক্যাপশনে। এক্ষেত্রে আমাকে বাটন দিতে হবে। তো বাটন আমরা কি দিতে পারি, যেমন ভিজিট ইনস্টাগ্রাম প্রোফাইল, এটা বাটন দিতে পারি। এটাই দেয় সাধারণত সবাই, ভিজিট ইনস্টাগ্রাম প্রোফাইল এটাই দেয়। এখন আমরা এখানে প্রাইমারি টেক্সট দিতে পারবো, তাই না? আচ্ছা, প্রাইমারি টেক্সট আমি একটু নিয়ে আসি। ওই আগের প্রাইমারি টেক্সট গুলো খুব সুন্দরভাবে বানানো হয়েছে, যেটা একটু আগে আপনাদের সাথে বানালাম। ওখান থেকে একটু কপি করে নিয়ে আসবো আমি, ঠিক আছে। এই যে দেখেন, এসআরডিএমএটি পেজ লাইক, এটা কিন্তু প্রিপেয়ারিং এ চলে গেছে, হ্যাঁ, রেডি হচ্ছে। দেখি এতক্ষণ মেবি অ্যাক্টিভও হয়ে গেছে। প্রিপেয়ারিং, হ্যাঁ, রেডি হচ্ছে এটা কাজের জন্য মোটামুটি। তো যাই হোক, আমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে এটাকে আমি একটু এডিট করব। এখান থেকে আমি ক্যাপশন গুলাকে নিয়ে আসবো। এই যে আমাদের ক্যাপশন গুলো। এখানে কিন্তু বিস্তারিত জানতে পেজে লাইক বা ফলো দিয়ে এখন এটা বলা যাবে না, জাস্ট বিস্তারিত জানতে ফলো করতে পারে, এই ধরনের বিষয়ে আমরা বলতে পারি। এখানে এটা বলারও দরকার নেই, কারণ ইনস্টাগ্রাম যারা চালায় তারা তো মোটামুটি একটু স্ট্যান্ডার্ড টাইপের অডিয়েন্স হয়, তাই না? তারা বুঝে আসলে। ওকে, সো এটা আমার একটা গেল। এরপরে আমি আরো একটা ক্যাপশন নিয়ে আসি।
আচ্ছা, এটুকু কাজ করতেছে, এর মধ্যে আবার অ্যাড ম্যানেজার স্লো হয়ে গেছে। ইদানিং অ্যাড ম্যানেজারের কাজ করতে গেলে অনেক মানে ঝামেলা হয়, ধৈর্য নিয়ে কাজ করতে হয়। ধুর, কি হলো? আইকনটা অটোমেটিক্যালি চলে গেল এখানে। হুম। আচ্ছা থাক, এখানে আইকন যদি আমরা নিয়ে আসতে চাই, একটা ইমোজি আনতে আমার জীবনের অবস্থা খারাপ হয়ে গেছে জায়গায়। মার্ক করতেছি, গায়েব হয়ে যাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, এখানে আমার এটুকু কাজ গেল। এখন আমি এখানে প্রাইমারি টেক্সট সবই দিয়ে দিছি, আমার কাজ শেষ। আমি ট্র্যাকিং আমি দিতেও পারি, নাও দিতে পারি, এটা এখন তো আমার ব্যক্তিগত বিষয়, এটা আপনাদের দেওয়ার দরকার নেই, এটা আপনাদের লাগবে না। তো দেখেন এখানে আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। আর এখানে আপনি যে চাইলে এডিট করতে পারেন, ঠিক আছে, এডিট করে আপনি ওই থাম্বনেলটাকে চেঞ্জ করতে পারেন। সো আমি এটাই কেটে দিলাম, এটা আমার কাজ নেই। এখান থেকে থাম্বনেলটাকে আমি দেখতে পারি। এই যে দেখেন আপনার থাম্বনেল। থাম্বনেল আপনি এখান থেকে চুজ করতে পারবেন, যেটা আপনার ভালো মনে হয় সেই থাম্বনেলটা আপনি দিতে পারবেন। আচ্ছা, তো থাম্বনেল যেটা আছে সেটাই থাকুক, সমস্যা নেই। এটা ঠিক আছে। এখন আমি এটাকে জাস্ট পাবলিশ করে দিব, আমার কোনো কাজ নেই। তাহলে এটাকে আমরা পাবলিশ করে দিই। এই যে পাবলিশ আমি ক্লিক করলাম। ওকে, দেখেন পাবলিশ হয়ে গেছে। এখন এটাকে আমি কেটে দিচ্ছি, এটা কেটে দিই। আচ্ছা, আমার কাজ মোটামুটি শেষ এখানে। এখন এটাকে আমি একবার রিফ্রেশ দেব। এত স্লো হয়ে গেছে কেন সেটাই বুঝলাম না, যখন ক্লাস নিতে আসি তখন কেন জানি এটা অনেক স্লো হয়ে যায়। ইদানিং এই প্রবলেমটা দেখতেছি, এটা মানে আমার কেন প্রবলেমটা হয় আসলে বুঝতে পারতেছি না। তো যাই হোক, দেখেন এই যে আমাদের ইনস্টাগ্রাম ফলো ক্যাম্পেইন, এটা কিন্তু আমাদের নো অ্যাড নামে আছে। হ্যাঁ, এই যে নো অ্যাড, এটাকে এখন আমরা কি হবে, এটাকে রিভিউতে যাবে এবং তারপর আমরা পাবলিশ করতে পারবো। আচ্ছা, তো সবাই এখানে খেয়াল করি আমরা। এই যে দেখেন নো অ্যাড, এখন আমি এটাকে একবার রিফ্রেশ দিই। হ্যাঁ,
আগের অ্যাড ক্যাম্পেইনটা অ্যাক্টিভ আছে কিনা এটা দেখা যাবে এখন রিফ্রেশ দিলে। আচ্ছা দেখেন, এই যে পেজ লাইক যেটা সেটা প্রিপেয়ারিং এ আছে, আর যেটা আমরা ইনস্টাগ্রাম ফলো ক্যাম্পেইন এখন ক্রিয়েট করলাম সেটা প্রিপেয়ারিং টু ডেলিভার। এখানে থেকে আমরা অ্যাড ক্যাম্পেইনের ভিতরে চলে যাব। এখানে একটা দেখতেছে রিভিউতে আছে, ঠিক আছে, মানে প্রোগ্রেস হচ্ছে। তো আশা করি এটা 24 ঘন্টার আগেই আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা একটা পেজ লাইক ক্যাম্পেইন এবং ইনস্টাগ্রাম ফলো ক্যাম্পেইন কিভাবে করে সেটা দেখতে পারলাম। তো ইনস্টাগ্রাম ফলো ক্যাম্পেইনটা কি হলো, এখানে যদি আমি যাই একদম লাস্ট স্টেপটাতে, এখানে আপনারা যদি অ্যাডভান্স প্রিভিউটা দেখেন, অ্যাডভান্স প্রিভিউটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ধরনের ক্যাম্পেইন গুলো আপনি ইনস্টাগ্রামে প্রায় সময়ই দেখেন। এই যে দেখেন, এই দেখেন, ভিজিট ইনস্টাগ্রাম প্রোফাইল, এই ধরনের আপনি অ্যাড ক্যাম্পেইন দেখেন না? এটাই হচ্ছে আমাদের ফলোয়ার বাড়ানোর ক্যাম্পেইন। ডাইরেক্টলি তো এখানে ফলোয়ার বাড়ে না, বাট যখন আপনার প্রোফাইলে কেউ ভিজিট করে, এরপরে যখন ফলো বাটনে ক্লিক করে, তখন আপনার একটা করে ফলো কাউন্ট হবে। সো আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা কাজটা করবো। এখন পেইড মার্কেটিং এর থ্রুতে আপনি অনেক দ্রুত রেজাল্ট পাবেন অর্গানিক মার্কেটিং এর থেকে আর কি। এই কারণে আমরা পেইড মার্কেটিং কে বেশি ফোকাস করি, বা সবাই পেইড মার্কেটিং এর দিকে যায়। তাহলে আশা করি, আমার মনে হয় যে এইটুকু বিষয় নিয়ে আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না। তো সবাই বুঝতে পারছি, আজকের পর থেকে পারবেন এই কাজটা আমাকে বলেন। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি সবাই বলছে ইনশাল্লাহ পারবে। আর যাদের হচ্ছে ওই অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড নাই, অথবা বিডিটি থেকে ডলারে কনভার্ট করতে চাচ্ছেন, এগুলো এখন করার কোনো দরকার নেই। কারণ কনভার্ট করলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিকশনে যাবে এবং তারপর আবার নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট বানাইতে হবে। তো এগুলো আপনার দরকার নেই এখন, ওটা খুব একটা বড় ইস্যু না। আমরা পরবর্তীতে আরো দেখবো যে কিভাবে হচ্ছে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তখন আপনি ওখানে ইজিলি কারেন্সি বা টাইম জোন এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এখনো পারবেন, তবে এখন না করাটাই বেটার হবে। আচ্ছা, যারা হচ্ছে আপনাদের আমি যে হোমওয়ার্কটা দিব এখন, সেই হোমওয়ার্কটাতে আপনারা জাস্ট লাস্ট স্টেপ পর্যন্ত যাবেন, পাবলিশ করার দরকার হবে না, জাস্ট প্রতিটার স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? আমি আগে হচ্ছে আপনাদের কি একজন বলছে, এরকম লাইভ অ্যাড ক্যাম্পেইন খুব কাজে দেয় আমাদের শিখতে। আচ্ছা, ঠিক আছে। কার্ড কিভাবে অ্যাড করব অনেকে বলছে, কার্ডে কিভাবে টাকা ঢোকাবো, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমি অ্যান্সার দিচ্ছি আপনাদের। তার আগে আমি আপনাদেরকে হোমওয়ার্কটা দিব। হোমওয়ার্কটা আমি আগে দিয়ে দিই, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি, দাঁড়ান। আর আমাদের কাজ এখনো অনেকদিন বাকি আছে। আপনাদের সাথে আমার ক্লাস হবে মোটামুটি 16টার মতো। তো হিসাব মতো আজকে মেবি আমাদের থার্ড ক্লাস। অনেকগুলো ক্লাস বাকি আছে। আমি শুধু আপনাদের দুইটা টপিক শেখাবো, একটা হচ্ছে ফেসবুক অ্যাড, একটা হচ্ছে গুগল অ্যাড। তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কাজই বেশি হবে, কারণ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ভালো মতো শিখলে গুগল অ্যাডটা অটোমেটিক্যালি আপনার কাছে সহজ মনে হবে। কারণ পৃথিবীতে যতগুলো অ্যাড ক্যাম্পেইন আছে সবগুলো ফেসবুকের সাথে রিলেভেন্ট, সিমিলার। মানে আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন পারলে পৃথিবীর সবগুলো অ্যাড ক্যাম্পেইনের কাজ পারবেন। সেটা আপনি গুগল অ্যাড বলেন, সেটা আপনি ইয়াহু অ্যাড বলেন, বিং অ্যাড বলেন, টিকটক অ্যাড বলেন, লিঙ্কডইন অ্যাড বলেন, টুইটার অ্যাড বলেন, যাই হোক না কেন সবই সিমিলার, একই টাইপের কাজ, একটু কম বেশি করে করতে হবে। তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে হোমওয়ার্ক দেওয়া, তাই না? আচ্ছা, হোমওয়ার্ক। হোমওয়ার্ক কি, এটা আমি আগে লিখে এখানে দাও। হোমওয়ার্ক হচ্ছে ক্রিয়েট এ টার্গেটেড পেজ লাইক ক্যাম্পেইন ফর ইয়োর পেজ। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ক্রিয়েট এ ইনস্টাগ্রাম ফলোয়ার ক্যাম্পেইন ফর ইয়োর ইনস্টাগ্রাম প্রোফাইল। অবশ্যই
আপনার কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্ট হইতে হবে, তা না হলে কিন্তু আপনি ইনস্টাগ্রামের ওই অ্যাড ক্যাম্পেইন রিলেটেড কাজগুলো করতে পারবেন না, যেটা আমি প্রথম দিনও বলছিলাম। তো যাই হোক, এই দুইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক দুইটা আপনাদের প্রজেক্ট ম্যানেজার বা কোঅর্ডিনেটর যারা আছে তারা হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিবে। আচ্ছা, অ্যাড ক্যাম্পেইনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। একটা জিনিস আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে যে ফেসবুকের অ্যাডস ম্যানেজার একটা অ্যাপ আছে। ওই অ্যাপটা যদি আপনি ডাউনলোড করে নেন আপনার মোবাইলে, তাহলে ওই মোবাইল থেকেও আপনি অ্যাডগুলোর রেজাল্ট দেখতে পারবেন, অফ অন করতে পারবেন, অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েটও করতে পারবেন। তবে ক্রিয়েট করতে গেলে সব অপশন পাবেন না, বাট প্র্যাকটিস করতে পারেন। সো এই যে মেটা অ্যাড ম্যানেজার, এই অ্যাপটাতে আমার এখন নোটিফিকেশন আসলো যে আমার একটা অ্যাড অ্যাক্টিভ হয়ে গেছে। আমি কিন্তু এখন কম্পিউটারে আছি, কিন্তু আমি কিন্তু কম্পিউটারে যাইনি। এখন আমি এখানে রিফ্রেশ দিয়ে দেখি যে কোন অ্যাড ক্যাম্পেইনটা আমার অ্যাক্টিভ হলো। আচ্ছা, এখানে দেখেন এটা প্রিপেয়ারিং আছে, এটা রিভিউতে আছে। তো আমরা এটাকে একবার মার্ক করে দেখি। প্রিপেয়ারিং আছে, দাঁড়ান আমি একটু দেখি আমার কোন অ্যাডটা অ্যাক্টিভ হয়েছে। আমার এখানে মাল্টিপল 3টে অ্যাড ম্যানেজারে বর্তমানে কাজ চলছে তো। আচ্ছা, এসআরডিএমএটি পেজ লাইক এইটাই হচ্ছে অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হয়ে প্রিপেয়ারিং হয়ে আছে, আমার কাছে নোটিফিকেশন আসছে। ঠিক আছে, তো এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, জাস্ট প্রিপেয়ারিং চলতেছে, প্রিপারেশনটা চলতেছে। আশা করি 30 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এটা আমার রেজাল্ট দেওয়া শুরু করবে, মানুষের কাছে যাওয়া শুরু করবে। ঠিক আছে, ওকে। তো এখন দেখেন, আমি যেটা বললাম যে এই মেটা অ্যাড ম্যানেজার এটা গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার মোবাইলে এটা ইউজ করতে পারবেন ইনস্টল করে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা জিনিস সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এই অ্যাপটাও আপনি মোবাইলে ডাউনলোড করে নেবেন, এটা দিয়ে আপনি ফেসবুকের, ইনস্টাগ্রামে সব কাজ করতে পারবেন। তো এগুলো খুব কাজের অ্যাপ। ঠিক আছে, আচ্ছা। তো হোমওয়ার্ক গেল, এটা গেল। আচ্ছা, এখন আরেকটা বিষয় যেটা আপনারা অনেকে একটু কনফিউজ, সেই কনফিউশনের বিষয়টা আহ আমি একটু দেখেন দেখেন এখানে এখানে একটা জব সার্কুলার দেওয়া হয়েছে যে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে আমাদের অফিসে আমরা জব সার্কুলার দিচ্ছি। এখানে কমেন্টটা দেখছেন, ব্রো রিমোট জব নিড, রিমোট জব নিডেড হইতো না, এখানে নিডলেস। তারপর ব্রো, একটা যদি প্রতিষ্ঠানে তুমি চাকরি করবা, তুমি এখানে লিখছো ব্রো, তাহলে কেমনে হবে? ওই চাকরির ইন্টারভিউ যদি আসলে তো ওকে জুতা পিটা করা হবে। মানে বিষয়টা মানে কি বলবো, আনপ্রফেশনাল আসলে। তো এই ধরনের বিষয়গুলো একটু আমাদের অ্যাভয়েড করা উচিত। যাই হোক, এগুলো আসলে কিছু বলার নাই। এখন আমরা কিন্তু রিসেন্টলি অনেকগুলো জব সার্কুলার দিচ্ছি, হ্যাঁ। তো আপনারা হয়তো বা এখন অ্যাপ্লাই করতে পারবেন না, বাট যদি কেউ মনে করেন যে আপনি হয়তো বা এই জবের জন্য যোগ্য, তাহলে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনাদেরকে আমি বলতেছি, কারণ হচ্ছে এখানে আপনার যেটা মেইনলি দরকার সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা খুব ভালো মতো করে যদি আপনি বোঝেন, বা ডিজিটাল মার্কেটিং সেক্টরে হয়তো বা একটু আপনার নলেজ আছে ভালো, এবং আপনি ফুলি ডেডিকেটেড, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেটা আমাদের অফিস ব্যাংকটাউন সাভারে এসে আপনি করতে পারবেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এটা হচ্ছে আপনার ডিউটি। সো যদি কেউ মনে করেন তাহলে অ্যাপ্লাই করতে পারেন, আমি আপনাদেরকে সুযোগটা দিচ্ছি যেহেতু আপনারা আমাদের কারেন্ট স্টুডেন্ট। তো কোর্স চলাকালীন যদি একটা চাকরি বাকরি পেয়ে যান, সেটা আপনাদের জন্য ভালো। আবার আমরা যদি একজন ডেডিকেটেড পার্সনকে পাই, তাহলে সেটা আমাদের জন্য ভালো, তাই না? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনারা দেখছেন যে আমরা একটা ফান্ডিং প্রোভাইড করছি আমাদের স্টুডেন্টদের জন্য। আমরা এটা শুধুমাত্র রানিং স্টুডেন্ট তাদের জন্য না, যারা আমাদের এখান থেকে অলরেডি ট্রেনিং নিয়ে গেছে বাট বর্তমানে ভালো কিছু করতেছে, তাদের জন্য আমরা বিভিন্ন ধরনের গিফট অথবা বাইক, ল্যাপটপ, ম্যাকবুক, এসি, ফ্রিজ, আইপিএস সহ একাধিক পুরস্কার আমরা দিব। আমরা আমাদের সাকসেসফুল স্টুডেন্ট, আপনি হয়তো বা কোর্স চলাকালীন সাকসেস পাইতে পারেন, মোটামুটি লেভেলের একটা সাকসেস যদি হয়, একদম বিগিনার না, কারণ যেহেতু আপনাকে কিছু গিফট দেওয়া হবে, কাজেই আপনার দিক থেকে যদি মোটামুটি ভালো কিছু সাকসেস আসে তাহলে আমাদের জন্য ভালো হয়। সো আমরা এটার জন্য কিন্তু অলরেডি ফর্ম দিয়ে রাখছি, ফর্মটা আপনি আমাদের
ফেসবুক পেজেই পাবেন। এই যে ফর্মটা এখানে দেওয়া আছে। সো এখন না, এটা চলমান থাকবে, এটা আগামী 2 মাস চলমান থাকবে। তো আগামী 2 মাসের মধ্যে যদি আপনাদের মধ্যে থেকে কেউ সাকসেস হয়, তাহলে আপনারা চাইলে এই ফর্মটা ফিল আপ করতে পারেন, এবং যদি আপনি কোনো কিছুর জন্য সিলেক্টেড হন তাহলে আপনাকে ফোন করা হবে। তো এই ধরনের বিষয়গুলো বাংলাদেশে নাই, যেটা আমরা প্রথমবার চালু করছি। আচ্ছা, এটা গেল। এরপর যেটা হচ্ছে যে, এই যে সেরা শিক্ষার্থীদের জন্য কক্সবাজার বা সাজেক বা সিলেট ট্যুর, এটা আপনাদের জন্য অ্যাপ্লিকেবল। যদি আপনাদের মধ্যে থেকে ভালো সাকসেসফুল হয়, অথবা আপনি ট্যুরে যাইতে পারেন, যা সকল খরচ স্যার ডিমেটে দিবে, আপনি জাস্ট ঘুরতে যাবেন, ঠিক আছে? ওকে। আর চাকরি বাকরির যে বিষয়টা আছে, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি জব দিচ্ছি, আপনারা হয়তোবা জানেন না, যেটা আমরা এখনো প্রকাশ করি নাই। বর্তমানে আমাদের 30 জন ফুল টাইম এমপ্লয়ি জব করতেছে, যার মধ্যে শুধুমাত্র 5 জন বাইরের। 25 জন এসআরডিএমএটি স্টুডেন্ট ছিল, যারা এখন এসআরডিএমএটিতে চাকরি করতেছে, এবং সেটা রিমোট জব, মানে অনলাইনে বসে। আর এখন যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে অফিসে, কারণ আমাদের অফিসটা আমরা চালু করতেছি আগামী সপ্তাহ থেকে। তো এটা একটা সুযোগ আছে, নিতে পারেন। আগামীতেও আসবে, তবে নিজেকে প্রিপেয়ার করতে হয়। প্রিপেয়ার আপনারা থাকেন, ইনশাল্লাহ বলা যায় না কখন কার ভাগ্যে কি আছে। সো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে ক্লাস রিলেটেড এখন আপনাদের কয়েকটা কোশ্চেন আমি অ্যান্সার দিই, যেগুলো আপনারা এখানে লিখছেন চ্যাট বক্সের মধ্যে। বেশিরভাগ কোশ্চেন হচ্ছে এটা যে, ইউএসডি ওর ওখানে আমার বাংলা টাকা আসে কেন? আচ্ছা, এর কারণটা আপনাদেরকে বলি। কারেন্সি এখন চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনি যদি কারেন্সি চেঞ্জ করতে চান, আপনার অনেক ঝামেলা হবে। যেমন দেখেন, এই যে ক্যাম্পেইনের ভিতরে যখন আপনি যাবেন, ধরেন নর্মালি একটা যে কোনো আমি অ্যাড ম্যানেজারের ভিতরে গেলাম। অ্যাড ম্যানেজারের ভিতরে যাওয়ার পরে কি হয় বলেন তো? আমরা এই যে পেমেন্ট মেথড অপশনটাতে যাই না, অল টুলস বা পেমেন্ট মেথড, তো আমি অল টুলসে গেলাম। না, আমি পেমেন্ট মেথডে যাই, এখানে যাই। এখানে যাওয়ার পরে আগে দেখি জিনিসটা এখান থেকে আসে কিনা। এখান থেকে যে পেমেন্ট সেটিং এ গেলাম, এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে এখানে বিজনেস ইনফো নামে একটা অপশন আছে। এই বিজনেস ইনফোটাকে এডিট করবেন। এডিট করলে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন কারেন্সি বা আপনার টাইম জোন, ঠিক আছে, লোকেশন, এগুলো চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে এই যে কারেন্সি, টাইম জোন। তবে আমার মনে হয়, আপনার যদি বর্তমানে অ্যাড ক্যাম্পেইন আপনি লাইভ না করেন, যেটা যেভাবে আছে এটা কোনো বড় ইস্যু না। যখন আপনি অ্যাড ক্যাম্পেইন লাইভ করবেন, কার্ড অ্যাড করবেন, সেই ক্ষেত্রে এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। তবে এখন আমার চেঞ্জ না করাটাই বেটার হবে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা অনেকে বলছেন যে আমরা কি কি ধরনের কার্ড ইউজ করতে পারি, এটা একটা আপনাদের খুব কমন কোশ্চেন। তো কি কি ধরনের কার্ড ইউজ করতে পারেন, সেটার অ্যান্সার আমি এখানে দিচ্ছি। আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়ান।
আচ্ছা, যে জিনিসটা আমি খুঁজতেছিলাম সেটা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি স্ক্রিনটা আবার শেয়ার করতেছি, দেখেন। তো সবাই যেটা বলছিলেন যে আমরা কি ধরনের কার্ড ইউজ করতে পারি বা কার্ড আসলে কিভাবে কাজ করবে, তো দেখেন, কার্ডটা ইউজ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আসতে হবে, এখানে এসে এই যে এখানে অ্যাড পেমেন্ট মেথড, এখান থেকে আমাকে কার্ডটা অ্যাড করতে হবে। তবে যদি আপনি নিজের কাজ নিজে করেন বা আপনি যদি একটা এজেন্সি হয়ে কোনো ক্লায়েন্টকে সার্ভিস দেন, তখনই আপনার কার্ডটা দরকার। এছাড়া যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন তো আপনি আপনার অ্যাড ম্যানেজারের ভিতরেই কাজ করবেনই না, আপনি কিন্তু ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারের ভিতরে কাজ করবেন। তখন আপনার পেমেন্ট মেথডের কোনো দরকার হবে না। বাট যদি আপনি নিজের বিজনেসের জন্য অ্যাড রান করেন বা কোনো ক্লায়েন্টকে সার্ভিস দেন, সেই ক্ষেত্রে আপনার কার্ডের দরকার হবে। এখন কার্ডের যে বিষয়টা আছে, কার্ড আসলে অনেকভাবে নেওয়া যেতে পারে, বাংলাদেশ থেকে নেওয়া যেতে পারে, বাইরের কার্ড ইউজ করা যেতে পারে। আর এখানে আরেকটাই বিষয় আছে, সেটা আমি একটু বলি। এখানে আমি একটা নতুন একটা নোটপ্যাড খুলি, দাও, এটা একটু সেভ করে রাখবো। সেটা হচ্ছে যে ফেসবুক পেমেন্ট সিস্টেম। তো ফেসবুকে আমরা যে অ্যাড ক্যাম্পেইন গুলো রান করি, এই ক্ষেত্রে যেটা হয়, 15% হচ্ছে আমার ভ্যাট কাটে, আর 15% হচ্ছে আমার গভর্নমেন্ট কাটে। তো বিষয়টা কেমন, আপনি যখন বাংলাদেশের কোনো একটা কার্ড ইউজ করবেন, ধরেন যে আপনি সিটি ব্যাংক থেকে বা ইস্টার্ন ব্যাংক থেকে একটা কার্ড নিয়ে রাখছেন, আপনি কি ধরনের কার্ড ইউজ করতে পারেন? পৃথিবীতে যত ধরনের কার্ড আছে, যেমন ধরুন আপনার হচ্ছে মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস বা এমএক্স কার্ড, ঠিক আছে। সাধারণত এই 3 ধরনের কার্ডটা ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেশি ইউজ হয়। সব থেকে বেশি ইউজ হয় ভিসা কার্ড, যেটা পুরো পৃথিবীর 1 নাম্বার। তারপর হচ্ছে মাস্টার বা এমএক্স কার্ড, ঠিক আছে। সো এই 3টা কার্ড হচ্ছে পৃথিবীর সব থেকে পপুলার কার্ড। আপনি কোন ব্যাংকের কার্ড ইউজ করতেছেন এটা ম্যাটার করে না, কার্ডটা হচ্ছে ভিসা নাকি মাস্টার কার্ড নাকি এমএক্স কার্ড, এটা হচ্ছে ম্যাটার করতেছে। আচ্ছা, সো এরপরে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ডুয়াল কারেন্সি কেনা। যদি বাংলাদেশের কোনো একটা ব্যাংক থেকে আপনি কার্ড নেন, সাপোজ আপনি ইস্টার্ন ব্যাংকে গেলেন, বললেন যে ভাই আমার একটা কার্ড লাগবে, সেটা ডুয়াল কারেন্সি কার্ড। ডুয়াল কারেন্সি মানে কি, যেটা 2টা কারেন্সি সাপোর্ট করে। একটা হচ্ছে আপনার বিডিটি টাকা, আর একটা হচ্ছে আদার কোনো কারেন্সি যেমন ইউএস ডলার। তো সাধারণত যে কার্ডগুলোতে 2টা কারেন্সি সাপোর্ট করে সেটাকে আমরা ডুয়াল কারেন্সি বলি। আমাদের নর্মাল যে ব্যাংকের কার্ডগুলো আছে সেই কার্ডগুলো কিন্তু একটা কারেন্সির কার্ড, ওখানে ডলার সাপোর্ট করে না। এবং এই ডলার সাপোর্ট করানোর জন্য আপনার পাসপোর্ট দরকার হয়। আর পাসপোর্ট যখন আপনার থাকে, তখন আপনি ব্যাংকে যে বলতে পারেন যে আমাকে ডুয়াল কারেন্সি কার্ড দেন, সেখানে আমি ডলার এনডোর্স করব, তখন ওরা আপনাকে সেই সিস্টেমটা করে দিবে। তবে এটা খুব ঝামেলার কাজ এই কারণেই, কারণ এখানে কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে এরকম, যে বাংলাদেশে আপনি একদিনে $300 বেশি ইউজ করতে পারবেন না। $300 বেশি ইউজ করতে গেলে, মানে একবারই আর কি, একদিনে না, একবারে $300 বেশি ইউজ করতে পারবেন না। ইউজ করতে গেলে আপনাকে পুরো সিস্টেম চেঞ্জ করতে হবে, আপনাকে অন্য একটা আলাদা সাবস্ক্রিপশন সিস্টেম নিতে হবে, মানে ওদের একটা প্যাকেজ থাকে যেটাতে আনলিমিটেড খরচ করা যায়, কিন্তু ওটা অনেক ঝামেলার বিষয়। তো $300 বেশি যখন আপনি একবারই পেমেন্ট করতে পারবেন না, ধরেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টে $500 ডিউ আছে, তো এটা দিয়ে কিন্তু আপনি পারতেছেন না, তাই না? ঝামেলা হচ্ছে। অথবা এখানে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে 15% আপনাকে ভ্যাট দিতে হয় ফেসবুককে, আর 15% আপনার এক্সট্রা কাটতেছে সার্ভিস চার্জ, সেটা ব্যাংক বা সরকার, তারা দুই দিক থেকে আপনার কাছ থেকে কেড়ে নিচ্ছে, ঠিক আছে। মোটামুটি 30 থেকে 32% এখানে কাটে। 30 থেকে 32 না, 33% কাটবে এই ভ্যাট হাবিজাবি চার্জ, ঠিক আছে, যদি আপনি বাংলাদেশের কোনো একটা কার্ড ইউজ করেন। তবে এই যে 15% যে ভ্যাটটা আছে না, যেটা আপনার কাটবে, এই 15% ভ্যাটটা আপনি এমন একটা সিস্টেম করতে পারেন যেটাতে কাটবে না, সেটা হচ্ছে বিন নাম্বার অ্যাড করতে পারেন। বিন নাম্বারটা কি, যেটা হচ্ছে আপনার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা ভ্যাট নাম্বার। এই ভ্যাট নাম্বার যদি আবার আপনি করতে যান, তাহলে আপনার এই জীবন শেষ হয়ে যাবে। কারণ এই বিন নাম্বার হচ্ছে, একবার যখন বিন নাম্বার করবেন অফিসিয়ালি, সেটা কিন্তু সরকারের খাতায় আপনি নাম লিখে ফেলছেন, তখন আপনাকে প্রত্যেক মাসে সরকারকে ভ্যাট দিতে হবে। আপনি সাধারণত কোনো একটা অফিস টফিস গেলে বা কোনো একটা শোরুমে গেলে বা কোনো একটা, আপনি যদি এই যে স্বপ্ন বা বিভিন্ন শপিং গুলোতে যান না, ডেইলি শপিং, সেখানে দেখবেন যে এরকম বিন নাম্বার ঝুলে রাখে।
তো এই বিন নাম্বার যখন আপনি দিবেন, মানে আসলে ক্রিয়েট মানে সরকারের কাছ থেকে নিতে যাবেন, তখন অনেক বিষয় আছে। এটাতে আপনার অনেক খরচও হবে এবং প্রত্যেক মাসে আপনাকে সরকারকে ভ্যাট দিতে হবে, যেটা আপনার পক্ষে অসম্ভব। এই কারণে বিন নাম্বার না থাকার কারণে অনেকে 15% ভ্যাটটা দিয়ে যায়। তবে এই বিন নাম্বারের আবার সলিউশন আছে। সলিউশনটা কি? অনেকেই ফেসবুকে বিভিন্ন মাধ্যমে বিন নাম্বার কালেক্ট করে, বা অনেকে আবার বিন নাম্বার সেল করে। তবে ওইখানে আবার একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে সবগুলো বিন নাম্বার যে ওয়ার্ক করে এমনও না। হয়তো বা দেখা গেছে আমার 100টাতে 70টা ওয়ার্ক করতেছে, তবে ওয়ার্ক করে। তো এই ক্ষেত্রে বিন নাম্বার অ্যাড করলে আপনার অ্যাড অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে কিনা, যদি আপনি ভালো কোথা থেকে কালেক্ট করেন, তাহলে কোনো প্রবলেম হবে না। তো বিন নাম্বার গুলো সাধারণত এক একজন এক এক রকম ভাবে বিক্রি করে। কেউ 500 টাকায় বিক্রি করে, কেউ 1000 টাকায় বিক্রি করে, কেউ 300 টাকায় বিক্রি করে, ঠিক আছে? তো যে যার কাছ থেকে পায়। তবে আপনি যদি বাইরে থেকে বিন নাম্বার কালেক্ট করতে চান, করতে পারেন, কোনো সমস্যা নেই। সো বিন নাম্বারের বিষয়টা গেল। এটা যদি আপনি অ্যাড করেন তাহলে 15% ভ্যাটটা কাটবে না। আর ব্যাংকের যে আপনার এক্সট্রা চার্জটা আছে, এই 15%, এই 15% থেকেও আপনি বাঁচতে পারেন। কিভাবে? যদি আপনি ইন্টারন্যাশনাল কোনো একটা কার্ড ইউজ করেন। ইন্টারন্যাশনাল যদি আপনি কোনো একটা কার্ড ইউজ করেন, এখন দেখেন ডুয়াল কারেন্সি যে কার্ডটা আছে না, এই কার্ডটা এমএক্স কার্ডও হইতে পারে, মাস্টার কার্ডও হইতে পারে, ভিসা কার্ডও হইতে পারে। যদি আপনি বাংলাদেশ থেকে করেন, কোন ব্যাংকের কার্ড, কি কার্ড, এটা ম্যাটার করে না। কার্ডটা কি মাস্টার কার্ড নাকি ভিসা কার্ড নাকি এমএক্স কার্ড, এবং সেটাকে ডুয়াল কারেন্সি করে কিনা, যদি বাংলাদেশ থেকে নেন। আর যদি আপনি বাংলাদেশ থেকে না নেন, আপনি যদি ইন্টারন্যাশনালি কোনো কার্ড ইউজ করেন, সেই ক্ষেত্রে জাস্ট মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা এমএক্স কার্ড হলেই হবে। এখানে ডুয়াল কারেন্সি দরকার নেই, কারণ ইন্টারন্যাশনাল মোটামুটি সবগুলো কার্ডই আমরা মাল্টিপল কারেন্সি ইউজ করতে পারি। মানে ডলার তো এখানে বাই ডিফল্ট থাকে। এখন আপনি যদি দুবাইতে থাকেন, সেই ক্ষেত্রে হয়তো বা আপনার জাস্ট ব্যাংকে বললেই হবে যে আমি এখানে ডলার ইনভেস্টমেন্ট করব। এগুলো আপনার বাইরের দেশে সহজ, বাট আমাদের দেশে অনেক কঠিন। আবার এগুলো রিচার্জ করাটাও খুব মুশকিল একটা কাজ। কারণ আপনি কিন্তু ডলার রিচার্জ করবেন, ডলার রিচার্জ না করলে কিন্তু কি হবে, আপনি আপনার ফেসবুকে পেমেন্ট করতে পারবেন না। আর এই ইন্টারন্যাশনাল কার্ডগুলো বা ডুয়াল কারেন্সি কার্ডগুলোর সুবিধা কি? নট অনলি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট পারপাস, আপনি অনলাইনে ইন্টারন্যাশনাল যে কোনো জায়গাতে যে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে? তবে এই ডুয়াল কারেন্সি কার্ডের অনেক লিমিটেশন আছে, যেটা আবার এই ইন্টারন্যাশনাল কার্ডগুলোতে নাই। সো এই ক্ষেত্রে আপনি যে কোনো কার্ড ইউজ করতে পারেন, ভিসা, মাস্টার বা এমএক্স। এই ক্ষেত্রে কি হবে, যদি বিন নাম্বার থাকে তাহলে আপনার 15% ভ্যাটও মাইনাস হয়ে যাচ্ছে। আর যদি আপনি ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করেন, তাহলে আপনার এক্সট্রা তো 15% ব্যাংক বা সরকারকে দিতে হচ্ছে না। তাহলে আপনি কি হচ্ছে, যেটা আপনার খরচ সেটাই শুধুমাত্র আপনি দিবেন। দেখেন, আপনি যদি 300 টাকা বা 500 টাকা খরচ করেন আপনার বিন নাম্বারের জন্য, তাহলে কি হচ্ছে, আপনার 15% ভ্যাট কাটা যাচ্ছে। 15% ভ্যাট মানে বিরাট একটা ব্যাপার। $1 দাম বর্তমানে বাংলাদেশে 140 টাকা থেকে 60 টাকার মধ্যে। কারণ বর্তমান ডলারের রেট আবার কিন্তু বাড়ছে, আপনারা দেখছেন। তো ডলার রেট এখন অফিসিয়ালি 60 টাকা কি 8 টাকা বাড়ছে। কাজে আপনি যদি বাইরে থেকে ডলার নেন, বর্তমানে 130 থেকে 160 এর মধ্যে যে কোনো একটা অ্যামাউন্টে আপনাকে ডলার নিতে হবে, এবং বিশ্বস্ত মাধ্যম পাওয়াটা খুব মুশকিল। তো এই ক্ষেত্রে ধরেন যে অন এভারেজ আমি ধরলাম যে ডলার রেট হচ্ছে আমার 150 টাকা, ধরলাম, আমি এভারেজ ধরলাম। তাহলে এই 150 টাকার মধ্যে কি হবে, 15% টাকা কেটে নেবে কে? ফেসবুক কাটবে, বা সরকার কাটবে, বা যেভাবে হোক কাটবে। তাহলে এই যে 15% আপনি যদি 150 টাকার মধ্যে কাটেন, ধরেন যে আপনার 1 লাখ টাকা চার্জ হয়েছে বা 50,000 টাকা আপনার চার্জ, তখন আপনার কত টাকা কাটতেছে, জাস্ট অ্যামাউন্টটা চিন্তা করেন, ঠিক আছে? তো এই ছোট্ট একটা ট্রিক্স যদি আপনি খাটান, তাহলে আপনার এই ভ্যাটটা আর কাটবে না। আর ইন্টারন্যাশনাল যে কার্ডের বিষয়টা আছে, কার্ড আপনাদেরকে আমরাই দিব। তবে এখানে একটা বিষয় আছে। বিষয়টা কি জানেন? কার্ড যতগুলো আছে তার থেকে স্টুডেন্ট হচ্ছে অনেক বেশি। কারণ প্রথম অবস্থায় আমরা 500 টাকা পর্যন্ত কার্ড সর্বোচ্চ দিতে পারবো। এখন কারণ আপনি হয়তো, আমরা হচ্ছে আপনাদেরকে ভিসা কার্ড দিব, যেটা ভার্চুয়াল কার্ড। আর আমরা যদি এর থেকে বেশি কার্ড কাউকে দিতে যাই, আমাদের এখানে টাইমের দরকার আছে। তবে কার্ডের যে পুরো প্রসেসটা, সেটা
মোটামুটি ধরে রাখেন যে আপনারা আগামী সপ্তাহে আমার সাথে ক্লাস না, এর আগে অ্যানাউন্সমেন্ট পাবেন। এখন আমাদের তো স্টুডেন্ট হচ্ছে আপনার প্রায় 30,000-এর মতো, বাট কার্ডের চাহিদা হচ্ছে প্রচুর। আর কার্ড কি জানেন, ভার্চুয়াল কার্ড যেগুলো আছে, ভিসা কার্ড, কার্ড আপনি চাইলে অনেক জায়গায় ফ্রিও পাইতে পারেন, তবে এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে ট্রাস্টের বিষয়। কারণ কার্ড একটা আপনি নিলেন, নেওয়ার পরে কার্ডের যে পুরো কি বলে এটা, সিস্টেম যেটা আছে, সেই সিস্টেমটাকে কন্ট্রোল কিন্তু আপনি করেন না, সিস্টেমটাকে কন্ট্রোল করে হচ্ছে অ্যাডমিন। ধরেন যে আপনার অ্যাডমিন হচ্ছে আমি, তাহলে আমি আপনার পুরো কার্ড, আপনাকে আমি যতই দিলাম না কেন, কার্ড আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনি কার্ড সব জায়গায় ইউজ করতে পারবেন, সবই করতে পারবেন, বাট যখন আপনার রিচার্জের দরকার হবে, তখন সেটা আমাকে বলতে হবে যে স্যার এখন আমার কার্ডে $50 রিচার্জ করতে হবে। তখন আমি আপনাকে বললাম যে ঠিক আছে, $50 যে যত টাকা হয় সেই টাকাটা আপনি আমাদেরকে পাঠায় দেন। আমি যদি এই বিষয়গুলো আপনাদের সাথে কথা বলবো না, যারা আমাদের টিম মেম্বার আছে ওরা বলবে, তখন ওরা আপনাদের সাথে বিষয়গুলো নিয়ে ডিল করবে। কাজে এখানে কিন্তু একটা মেইনটেনেন্সের বিষয় আছে। মানে আপনাকে আমি কার্ড দিলাম, বিষয়টা শেষ কিন্তু ওই জায়গায় না। কার্ডটা দেওয়ার পরে প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে আমাদেরকেই জানাইতে হবে যে এখন একটা পেমেন্ট হবে, এখন আমাকে রিচার্জ করে দেন, আজকে এই জায়গায় আমি একটা $এত পেমেন্ট করব। এটা কিন্তু অ্যাডমিনের অ্যাপ্রুভাল ছাড়া কোনো কিছু হবে না। তো কার্ডের বিষয়ে একটা মিনিমাল সার্ভিস চার্জ থাকবে, আপনার কার্ড ফ্রি পাবেন, বাট একটা মিনিমাল সার্ভিস চার্জ থাকবে, এবং কার্ডটা আপনি 1 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন, যেটা আপনাকে আমরা ফ্রি দেবো। এখন অনেক জায়গায় হয়তো বা আপনাকে কার্ড বিভিন্ন মাধ্যমে দিতে পারে, তবে আমরা যেহেতু অনেক জনের সাথে কাজ করতেছি, এবং এটা এসআরডিএমআইটি ডিরেক্টলি আপনাকে কার্ডটা প্রোভাইড করতেছে না, কারণ আমাদের কাজ কার্ড প্রোভাইড করা না, আমরা এটা আমাদের স্টুডেন্টদের ভালোর জন্য দিচ্ছি, যাতে করে তাদের সুবিধা হয়, কারণ বাংলাদেশে এইভাবে কোনো প্রতিষ্ঠান কাউকে কার্ড দেয় না। তো এটা একটা, আমরা বাংলাদেশের একটা এজেন্সির সাথে কাজ করতেছি, যাদের থ্রুতে আমরা কার্ডগুলো কালেক্ট করছি। তার মানে এটা কিন্তু আমি ডিরেক্টলি আপনাকে কার্ডটা দিচ্ছি এমনও না। কার্ডটা আমরা আমাদের এজেন্সির সাথে পার্টনারশিপ করা আছে, ওই পার্টনারশিপের আন্ডারে আমরা সাপোজ ফার্স্ট অফ অল 500টা থেকে 1,000টা পর্যন্ত কার্ড আমরা প্রোভাইড করব। দেন আস্তে আস্তে করে সবাইকে দেবো, কারণ একসাথে সবাইকে কার্ড দেওয়া সম্ভব না। কারণ কার্ড এমন একটা জিনিস, আমি যদি একটা অ্যাড ক্যাম্পেইন চালাই, তাহলে 5,000 জন আসে বলবো যে ভাই আমাকে কার্ড দেন, বুঝছেন? আর এই যে আপনাকে বললাম, যেহেতু আপনারা আমাদের থ্রুতে কাজটা করবেন, এখানে আপনার ট্রাস্টের কোনো ইস্যু নেই। আপনার টাকা মারে খেয়ে মানে কেউ পালা যাবে না। বাংলাদেশে এখন যে প্রবলেমটা, সবাই টাকা মারায় পালা যায়, ব্লক করে দেয়। তো এই জন্য এসআরডিএমএতে আমরা এই কাজটা করছি, যাতে আমাদের স্টুডেন্টরা বাইরে প্রতারিত না হয়। ঠিক আছে? তো কার্ড ইনশাল্লাহ আপনারা আগামী শুক্রবারের আগেই অ্যানাউন্সমেন্টটা পাচ্ছেন। এখন এই বিষয়গুলো নিয়ে আমরা ওভারঅল কোনো কিছু ফিক্সড করে নেই, ফিক্সড করে ফেলবো এর মধ্যে। আচ্ছা, কার্ড সার্ভিস গেল, এখন আসলে বিন নাম্বার। আমরা এর আগে কখনোই কোনো আমরা স্টুডেন্টদেরকে কার্ড প্রোভাইড করে নাই, বাট আমরা চিন্তা করছি এটা আমাদেরকে করতে হবে। কেন করতে হবে? যদি না করি, আপনাকে কিন্তু আলটিমেটলি বাইরে যাইতে হবে, বাইরে যেয়ে আপনাকে কার্ড নিতে হবে, অথবা বাইরে যেয়ে আপনাকে বিন নাম্বার নিতে হবে। তা আমি বলতেছি যে আপনাকে বাইরে যাওয়ার দরকার কি? বাইরে গেলেও আপনি টাকা দিবেন, আপনাকে তো কেউ ফ্রি কোনো কিছু দিবে না। সিমিলারলি আমরা যদি সেই জিনিসটা আপনাকে প্রোভাইড করি, এর জন্য মিনিমাল একটা আমরা চার্জ রাখি, তাহলে তো কোনো প্রবলেম নেই। এই জন্য আমরা কয়েকটা সার্ভিস অ্যাড করছি আপনাদের জন্য, যেটা আপনাদের কাজ করতে গেলে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে অবশ্যই লাগবে। 1 নম্বর হচ্ছে কার্ড, এর কোনো বিকল্প নেই। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে বিন নাম্বার। বিন নাম্বারও আপনাদেরকে আমরা দিব। আর যেটা বললাম, কোনো কিছুই আমরা ডিরেক্টলি আপনাদেরকে দিব না, আমাদের যাদের সাথে পার্টনারশিপ আছে তারা সেটা আমাদেরকে প্রোভাইড করবে, আমরা জাস্ট আপনাদের হাতে পৌঁছায় দেবো, এই কাজটা হচ্ছে আমাদের। এখন এটার জন্য সেই এজেন্সি আমাদেরকে যত টাকা চার্জ করবে, সেখান থেকে, যেহেতু আমাদের এমপ্লয়ি আপনাদেরকে এই বিষয়গুলো হ্যান্ডেল করবে, তাদের জন্য সবকিছু রেখে বাকি সবকিছু আমরা দিয়ে দেব। এই হচ্ছে বিষয়। তো কার্ড গেল, বিন নাম্বার গেল। এখন আপনাদেরকে এমন একটা জিনিস যেটা আমরা দিব এবার, আজ পর্যন্ত বাংলাদেশে কেউ দেয়নি, সেটা হচ্ছে ডকুমেন্টস। এখন অনেকেই আপনারা বলতেছেন না যে স্যার আমার ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে গেছে, আমার ফেসবুক প্রোফাইল রেস্ট্রিকশনে আছে, আমার পেজ রেস্ট্রিকশনে আছে, ঠিক আছে, আমি মেটা সাবস্ক্রিপশন নিতে পারতেছি না।
এখন তো মেটা সাবস্ক্রিপশন নেওয়া যায় তাই না, ব্লু ব্যাজ ভেরিফিকেশন, যেটা $15 খরচ করে। আপনি যদি ওই ফেসবুকের ব্লু ব্যাজ ভেরিফিকেশন নিতে যান, তাহলে আপনার কি লাগবে বলেন তো? কার্ড লাগবে। এই কার্ড ছাড়া আপনি কিন্তু ফেসবুকে প্রতি মাসে $15 করে চার্জটা দিতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, তো যেটাই হোক, আমি যেটা বললাম, তাহলে আমাদের ডকুমেন্ট, কি ডকুমেন্টটা লাগবে? আপনারা অনেকে যারা অ্যাড অ্যাকাউন্টের রেস্ট্রিকশন প্রবলেম ফেস করবেন, আপনাদের নর্মাল যে ভোটার আইডি কার্ডটা আছে, নর্মাল ভোটার আইডি কার্ড বলতে কোনটা জানেন? ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটা। এটা দিয়ে কাজ করলে বর্তমানে 70 থেকে 80% সম্ভাবনা আপনার অ্যাড অ্যাকাউন্ট ঠিক হবে না। এই যে এটা, বা আপনি যে কোনো কাজ ঠিক মতো ভালোভাবে করতে পারবেন। ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী এটা। তাহলে কোনটা দিয়ে আপনার কাজ হবে? এইটা দিয়ে, স্মার্ট আইডি কার্ড দিয়ে। এখন অনেকেই বলতে পারেন, স্যার আমার তো স্মার্ট আইডি কার্ড নাই। সমস্যা নেই, এটার সমাধান এসআরডিএমএটি বা আপনাদেরকে দিবে। এটা বাংলাদেশে আজ পর্যন্ত কেউই দেয় নাই, তাদের স্টুডেন্টদের জন্য এত চিন্তা ভাবনা কেউ করে নাই। সো আপনি চাইলে স্মার্ট আইডি কার্ডের সার্ভিসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। ওই যে অনেকে এখন বলতে পারেন যে এই বিষয়টা আমরা কোনো কিছুই করব না, আমরা জাস্ট কালেক্ট করব, আপনাকে দিব। আমার কাজ হচ্ছে পার্টনারশিপ করা। আপনার দরকার, আপনি বাইরে গেলে ঠিক মতো পাবেন কিনা, প্রতারিত হইতে পারেন। এই জন্য আমি বলতেছি আপনাকে বাইরে যাওয়ার দরকার নেই, সেই কাজটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন। শেষ। এখানে আমার কোনো কিছু নেই, জাস্ট আমি একটা মাধ্যম হিসেবে কাজ করতেছি, বা আমাদের এটা এসআরডিএমএটি এজেন্সির মাধ্যমে সবগুলো কাজ হবে। আচ্ছা, তো স্মার্ট আইডি কার্ড ছাড়া বর্তমানে আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনার যদি কোনো কারণে কাজগুলো হয়ও, সেটা খুব কম, রেয়ার। এটা হয়তোবা যারা কাজ করতেছেন তারা ভালো মতো করে বুঝবেন। এখন শুধু এটা না, আরো কিছু বিষয় আছে। যেমন আপনারা চাইলে নেক্সট শুক্রবারের আগে থেকে আমাদের কাছ থেকে ক্যানভা প্রো অ্যাকাউন্ট নিতে পারবেন 1 বছরের জন্য। ক্যানভা প্রো বাইরে থেকে অনেকেই আপনারা নেন 50 টাকা, 100 টাকা। ঠিক আছে, তবে এক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে কি, সেই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, বা একবার যদি অ্যাকাউন্টটা নষ্ট হয়, পরবর্তীতে আপনি যার কাছ থেকে সেই ক্যানভা প্রো অ্যাকাউন্টটা নেন, সে আর ঠিকঠাক করে দেয় না। এগুলো আমরা নিজেরাই কাজ করে জন্য আপনাদেরকে বলি। এখন অনেকে আছে একটা ক্যানভা অ্যাকাউন্ট 50 টাকা দিয়ে কিনেও তার 1 বছর চলে গেছে, তবে এটা খুব রেয়ার। এই জন্য আমরা চিন্তা করছি, ক্যানভা প্রো আমরা আগেও দিতাম, বাট মাঝখানে বন্ধ করে দিছিলাম, বাট এখন আবার দিচ্ছি আমরা। তো ক্যানভা প্রো আপনাদেরকে দেওয়া হবে 1 বছরের জন্য। 1 বছরের মধ্যে যদি কোনো কারণে নষ্ট হয়, সেটা আমরা আপনাদেরকে আবার দিয়ে দিব নতুন ভাবে একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট। তো ক্যানভা প্রো এখন থেকে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আরো অনেকগুলো সার্ভিস আছে যেগুলো আমরা আপনাদেরকে দিব, যেগুলো আপনাদের কাজে লাগবে। জাস্ট আমি একটু লিস্টটা বাইর করে দাঁড়ান। মনিটাইজেশন রিলেটেড যে বিভিন্ন ইস্যু আছে না আপনাদের, এই ধরনের ইস্যুগুলো ইদানিং বর্তমানে অনেক বেশি হয়। সেই ধরনের বিষয়ের উপর সলিউশন আমরা দিয়ে দেবো এখন থেকে। আচ্ছা, অ্যাডব ফটোশপ এবং ইলাস্ট্রেটর যাদের প্রিমিয়াম লাগবে, এটারও ব্যবস্থা করা হচ্ছে। কারণ অনেকে আপনার গ্রাফিক্সের কাজ করেন, সেটা জেনে আমরা কাজ করব। বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন। আপনারা যদি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনের কাজ করেন, একটা কাজ আপনাকে আজকে না হোক কালকে করতেই হবে, সেটা হচ্ছে যে বিজনেস ম্যানেজার, মানে বিএম লিখলাম, বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে হবে। বিজনেস ম্যানেজার যখন আপনি একবার ভেরিফিকেশন করবেন, আপনি লাইফ টাইম পায়ের উপর পা উঠায় ফেসবুকের মাধ্যমে ইনকাম করে খাইতে পারবেন, বা একটা এজেন্সি চালায় খাইতে পারবেন। ঠিক আছে, বাংলাদেশে বসে নিজের এজেন্সি রান করায় কাজ করতে পারবেন যদি বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন হয়। বিজনেস ম্যানেজারের মাধ্যমে কি হয়, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, চালাতে পারবেন। মাল্টিপল পেজের কাজ করতে পারবেন, মাল্টিপল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এবং আপনি পুরো প্রসেস একটা কাজ জায়গায় করতে পারবেন, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজারের কাজটা আমরা হয়তো বা আর 2-1টা ক্লাস পরে শুরু করব। তো বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের কাজটাও এটা আপনারা এখন থেকে আমাদের মাধ্যমে নিতে পারবেন। আমি আপনাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট বিক্রি করতেছি না,
আমি জাস্ট বলছি যে আমি আপনাদেরকে সলিউশন দিব, এবং একটা কাজও আমরা করব না, সবগুলো আমরা থার্ড পার্টির থ্রুতে করাই দেব। কিছু কাজ আছে যেগুলো হয়তো বা আমরা করবো, যেমন আমরা অ্যাড অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিস গুলো দিব আমাদের এজেন্সির থ্রুতে। তো আশা করি, আমার মনে হয় যে আপনাদের বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যারা হয়তো বা পরবর্তীতে ক্লাস রেকর্ডটা দেখবেন, আমরা এটার ফাইনাল একটা আপডেট দিয়ে দিব আগামী শুক্রবারের আগে। এর মধ্যে থেকে আপনারা আমাদের এই সার্ভিসগুলো নিতে পারবেন। তবে এগুলোর জন্য সবার আগে রানিং যে আমাদের স্টুডেন্টরা যারা আছে তাদেরকে এই সার্ভিসটা আমরা আগে দিব, এরপরে বাকিদেরকে, মানে আপনাদেরকে এখন আগে প্রাধান্যতা দেওয়া হবে। কারণ এগুলো নেওয়ার জন্য মানুষ অনেক, সবাই হচ্ছে যে রেডি হয়ে থাকে। বুঝতে পারছেন বিষয়গুলো? আমাকে বলেন। আচ্ছা, যেমন একজন বলছে, এ আর রাব্বি, যে লোকাল ক্লায়েন্টের কাজ করতে পারতেছেন না কার্ডের জন্য। আচ্ছা, আগামী শুক্রবার আগে ইনশাল্লাহ কার্ডের আমরা সিস্টেম করে ফেলবো। কস্ট পার রেজাল্ট গুলো অপশনটা একটু বুঝে দিবেন, এটা এখন না, পরে বুঝে দেব। অ্যাড ম্যানেজারের টেক্সট জেনারেশন উইথ এআই অ্যান্ড ইমেজ জেনারেশন উইথ এআই অপশনটা যদি একটু ক্লিয়ার করে বলতেন। এটা হচ্ছে যে নতুন আসছে, ফেসবুক হচ্ছে এআই সিস্টেম করছে চ্যাট জিপিটির মতো আপনাকে সাজেশন দেওয়ার জন্য। নতুন অ্যাড ম্যানেজার ক্রিয়েট করলে কি সবাইকে অ্যাড রেস্ট্রিকশন দেয় নাকি? বেশিরভাগকে দেয়। আচ্ছা, একজন বলছে অসাধারণ আপনাদের সার্ভিস, থ্যাংক ইউ। একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে এতক্ষণ ধরে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাইলাম না, এটা বাংলাদেশে আজ পর্যন্ত এরকম ভাবে কেউ দিচ্ছে না, আমরাই প্রথম একটা সার্ভিস চালু করছি। আচ্ছা, বুস্ট আর অ্যাড ক্যাম্পেইন কি সেম কিনা? বুস্ট মানে হচ্ছে যে সংক্ষিপ্ত ভাবে কাজটা করা হয়, অ্যাড ক্যাম্পেইন ডিটেলসে কাজটা করা হয়, কাজ আলটিমেটলি সেমই, একটু কম বেশি করে। ইন ভিডিও প্রিমিয়ামটাকে দেওয়া হবে কিনা, এটা দেওয়ার চেষ্টা করতেছি আমরা। ক্যানভা প্রো ইনশাল্লাহ নেক্সট শুক্রবারের আগেই পাবেন। বিজনেস সুইট বিজনেস ম্যানেজার কি একই নাকি? না, আলাদা, আলাদা দুটো জিনিস। একটা জিনিস আপনাদের কিন্তু সবাইকে আমি বলে দিই যে কার্ড কিন্তু আপনাদেরকে ফ্রি দেওয়া হবে, কিন্তু কার্ডের সাথে একটা সার্ভিস চার্জ অ্যাড করা হবে। কেন, সেটাও কিন্তু আমি বলছি। এবং আমরা কিন্তু আগে কখনো বলি না যে কার্ড আপনাদেরকে ফ্রি দেবে। আসলে দেখেন, কার্ড ফ্রি দেওয়া কাউকে পসিবল না। কারণ কার্ড 30,000 স্টুডেন্ট, আমরা কি চাইলেও ফ্রি দিতে পারবো? কারণ আমরা যাদের কাছ থেকে কার্ড নিব, তারা তো আমাদেরকে সেটা ফ্রিতে দিবে না। এখানে একটা বিষয় আছে। আচ্ছা, সবকিছু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, তো এখানে অনেকগুলো কোশ্চেন আসছে, যেমন ক্যানভা প্রো কিভাবে নিব, নিয়মটা কি, ঠিক আছে, এগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিব। সবগুলো নিয়ম আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। তবে ক্যানভা প্রো এর ক্ষেত্রে মার্কেটে যেই প্রাইস থাকবে তার থেকে আমাদের প্রাইসটা একটু বেশি হবে। কেন? ওই যে, এটার গ্যারান্টিটা পুরো আমরা নিব। মার্কেটে যদি আপনাকে 300 টাকা থেকে ক্যানভা প্রো দেয়, তাহলে হয়তো বা আমরা 350 টাকা নেব, যাতে করে আপনার যতদিন ক্যানভা অ্যাকাউন্টে প্রবলেম হবে সব আমরা ঠিকঠাক করে দেব, নতুন অ্যাকাউন্ট করে দেবো আপনাদেরকে। আচ্ছা, মানে এক কথা হচ্ছে যে আপনার যা লাগবে সেগুলো সলিউশন করে দেওয়া হবে, এটাই, কেউ পালা যাবে না। আচ্ছা, একজন বলছে স্যার, অ্যাডস কি প্রফেশনাল আইডি থেকে করব নাকি পেজ থেকে? অবশ্যই পেজ থেকে করবেন, বাট যদি আপনার কোনো ফেসবুক পার্সোনাল পেজ থাকে আপনার প্রোফাইলের মতো, সেটাতেও করতে পারেন। ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার কিভাবে নিব সেটা আমি দেখাবো। আচ্ছা, স্মার্ট আইডি কার্ড নাই, স্মার্ট আইডি কার্ড কিভাবে নেব? আচ্ছা, এটা আমি বলবো। এখন আপনাদেরকে একটা জিনিস বলি আমি, ক্লাসের রেকর্ডিং মোটামুটি আমাদের